আমার ক্লাসটা রেকর্ড থাকবে, আমি রেকর্ড দিয়ে দিয়েছি, ক্লাসটা রেকর্ড হবে। আপনাদেরকে আমি পরবর্তী সময়ে যদি আপনাদের যে এলএমএস আছে অথবা আমার ইয়াও আছে, আমার ব্যক্তিগত আমার ইউটিউব চ্যানেলে আমি এটা দিয়ে রাখি, তো আপনারা ওইখান থেকে দেখে নিতে পারবেন। ঠিক আছে? তো স্যার আপনার ইউটিউবের লিংকটা দিলে ভালো হয়। আচ্ছা, ইউটিউবের লিংকটা আমি ক্লাস আপলোড করে, যখন ক্লাস আপলোড করবো, যে ক্লাস আপলোডের লিংকটা আমি দিয়ে দিব, ওইখান থেকে জয়েন করে নিলেই হবে। তো ঠিক আছে, ইনস্টিটিউটে যদি স্যার সব স্যারে নেই তাহলে ভালো হয়। আমরা কেউ না কেউ কোনো পার্সোনাল যে কোনো কারণ আমরা যদি যারা মিস করি তারা পরে রিভিউ করতে পারি। আপনার মতো যদি এই কাজটা সব টিচারই করে তো ভালো হবে, অনেক ভালো হবে। আমি আমি আমার ক্লাস যেগুলো আছে সবগুলোই আমি চেষ্টা করি যে রেকর্ড করে, যদি কোনো এডিট করা লাগে ওইটা করে আমি আমার গ্রুপে দিয়ে দিই। কারণ এখানে আপনাদের সুবিধা আছে আবার অসুবিধা আছে, এই কারণে দেখা যায় যে অনেকেই আপনার মনে করে যে রেকর্ড তো আছেই, তো এত মনোযোগ দেয় না। এই কারণে দুই দিকেই সুবিধা অসুবিধা দুইটাই আছে। আচ্ছা যাক, আমরা সময় নষ্ট না করি। তো আমাদের সাথে জয়েন করেছে হচ্ছে 3 জন। তো স্যামসাং গ্যালাক্সি নিয়ে একজন জয়েন করেছে, ওনার সাথে আমার পরিচয় হয় নাই। আপনার পরিচয়টা দিবেন একজন, গ্যালাক্সি J3 আপনার পরিচয়টা দিবেন। হ্যাঁ, আপনি যে একটু ইয়া করে নেন, আনমিউট করে নেন। আচ্ছা, আমি আনমিউট করে দিলাম। আপনার পরিচয়টা আমরা শুনি, তারপরে আমি মোহাম্মদ নবী হোসেন। নবী হোসেন, পড়াশোনা কোথায় করেছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি মাস্টার্স কমপ্লিট করছি ঢাকা কলেজ থেকে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। ও আচ্ছা, তো ভালো হয়েছে। আমি একটা ওই গ্রিনল্যান্ড গ্রুপে জব করি। আচ্ছা যাক, ভালো হয়েছে। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট কিন্তু আমার ডিপার্টমেন্ট, ঠিক আছে? ঢাকা কলেজ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আপনার দাওয়াত রইল, আমরা এখন আছি, ঠিক আছে? আচ্ছা যাক। স্যার কি এখনো আছেন? হ্যাঁ, আমি এখন বর্তমানে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছি। যাক, তো ঠিক আছে, তো আমরা ক্লাস শুরু করি। যেহেতু এখন আমাদের সময় অল্প, এটা শেষ হয়ে গেলে আপনাদের আরেকটা ক্লাস শুরু করতে হবে। তো আমরা ক্লাসে চলে যাই, আমাদের মূল আলোচনা যেটা আজকে থাকবে। আচ্ছা, তাহলে সবাই একটু আপনারা মিউট করে নিন। আচ্ছা, আমি মিউট করে দিচ্ছি সবাইকে। এই শুভনা ইয়াসমিন, তো আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আই এম হিয়ারিং ইউ। ওকে, থ্যাংক ইউ। তো আমরা এখন ক্লাস শুরু করি। আজকের যে ক্লাস থাকবে, এই পুরো ক্লাসের আলোচনা আমরা দুইটা ইউনিট মিলেই, আপনাদের ইউনিট 1 এর ভিতরে দুইটা পার্ট আছে, দুইটা পার্ট থেকে এই বিষয়গুলোই পাওয়া যায়, যে হিসাব বিজ্ঞানের ক্রমবিবর্তন অথবা হিসাব বিজ্ঞানের সংজ্ঞা, হিসাব বিজ্ঞানের কার্যাবলী, হিসাব বিজ্ঞানের তথ্যের ব্যবহারকারী বা হিসাব বিজ্ঞানের বিভিন্ন শাখা, আর্থিক হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের ভিতরে পার্থক্য, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের পার্থক্য, এবং বাংলাদেশে পেশাদার হিসাববিদদের যে প্রতিষ্ঠানগুলো আছে বা যে প্রতিষ্ঠান থেকে আমরা সার্টিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অথবা যে ICMAB করতে পারি, তো এই ইনস্টিটিউট সম্পর্কে আমরা জানবো। তো এই বিষয়গুলো নিয়েই আপনাদের ইউনিট 1টা সাজানো। তো ইউনিট 1-এ এই 6টা বিষয় বা 7টা বিষয় আমরা পাবো। তো আপনাদের বইয়ে যে বিষয়গুলো দেওয়া আছে এগুলো একদম সংক্ষেপে দেওয়া আছে। যারা আপনাদের অ্যাকাউন্টিং পড়ে আসছেন, সবাই অ্যাকাউন্টিং পড়ে আসছেন, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং যারা পড়ে আসছেন, তাদের ক্ষেত্রে এটা খুব সহজ, বা এটা আমরা জাস্ট একটা রিভিউ হিসেবে নিব। যারা ধরেন প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সম্পর্কে একদম ধারণা নেই, তাদের ক্ষেত্রে এইটা একটু কাজে লাগবে। এইখানে তিনটা টপিক আছে নতুন, আর বাকি সবগুলো টপিকই আপনারা জানেন অলরেডি। তো জানেন যেহেতু, এই কারণে আমরা খুব দ্রুত এই বিষয়টা কভার করে ফেলবো, কারণ এটা আপনাদের ইউনিট 1 এর বিষয়। এবং গত ক্লাসে আমাদের আরেকজন ছিল সাথে, উনি বলছিলেন যে স্যার সিলেবাস অনুযায়ী পড়াইলে সুবিধা হয়, তো সেই কারণেই আমি ইউনিট ওয়াইজই পড়াচ্ছি। তো সেই কারণেই প্রথম ইউনিটের যে প্রথম টপিক সেটাতে আমরা চলে যাই, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের ক্রমবিবর্তন। তো আমরা ক্রমবিবর্তন একদম ডিটেলস পড়বো না, আমরা ক্রমবিবর্তন সম্পর্কে সবাই মোটামুটি জানি। একদম ধরেন প্রাচীন কাল থেকে যদি আমরা শুরু করি, প্রাচীন কাল থেকে বর্তমান কাল পর্যন্ত হিসাব বিজ্ঞানের যে ক্রমধারা, এটা এত ধরেন যে বিস্তারিত জেনে আমার লাভ নেই, তবে জেনে নিলে ভালো। প্রত্যেকটা বই দেওয়া আছে যে হিসাব বিজ্ঞান ধরেন যে একদম প্রাচীন কাল থেকেই আমরা দেখি যে হিসাব রাখার যে প্রবণতা সেটা ছিল। মানুষ যখন একদম বন জঙ্গলে বসবাস করতো, তখনও পশু পাখির হিসাব, তারা যে পশু পাখি শিকার করতো দলবদ্ধভাবে, সেটা হিসাব কিন্তু তারা দেয়ালে বা গুহায় দাগ কেটে তারা রাখতো।
এরপরে যখন কৃষিকাজ শুরু হয় তখনও মাটির ঘরের দেয়ালে অথবা বিভিন্ন জায়গাতে তারা রং দিয়ে হিসাবের যে কাজটা সেটা রাখতো। এছাড়া যখন মানুষ এগুলো ছাড়া মানে এগুলো থেকে বের হয়ে যখন মানুষ সভ্য তার দিকে আসে, তখনও প্রত্যেকটা জায়গাতে আমরা যে করি অথবা পয়সা বা এই যে বিভিন্ন ধরনের জিনিস সামগ্রী এগুলো দিয়েও এই হিসাব রাখার যে প্রবণতাটা সেটা মানুষের ভিতরে একদম জন্মের শুরু লগ্ন থেকেই ছিল। তো সেটা আপনারা প্রত্যেকটা বই পাবেন, হিসাব বিজ্ঞানের একদম ক্রমবিবর্তন ধারা। তো আমরা যেটা আমাদের জন্য প্রয়োজনীয় সেই জায়গা থেকে শুরু করব। আমাদের 1494 সাল থেকে আমরা যদি হিসাব বিজ্ঞানের জন্ম ধরি বা হিসাব বিজ্ঞানের ফর্মাল স্টার্টিং ধরি, যে প্রাতিষ্ঠানিকভাবে বা হিসাব বিজ্ঞানের একদম আমরা মূল ধারণা যখন পাই বা হিসাব রাখার যে একটা ফর্মাল স্ট্রাকচার যখন আমাদের সামনে আসে, সেটা আমরা সেই কালটাকে বলতে পারি 1494 সাল থেকে। কারণ এই সময়েই আমরা জানি যে ইতালির যে ধর্মযাজক ছিলেন, যিনি ওই যে লুকা পিসিওলি নামে আমরা জানি যে উনি ইতালির ধর্মযাজক ছিলেন। উনি দুতরফা দাখিলা পদ্ধতিতে কিভাবে লেনদেনের ডেবিট ক্রেডিট হিসাব রাখা যায় এটা নিয়ে প্রথম উনি বিস্তারিত লিখেন। ওনার যে বইটা আছে যে সুম্বারি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনালিটা, এই বইটাতে উনি কিন্তু এই হিসাবটা রাখা শুরু করেন। এই হিসাব ব্যবস্থা সম্পর্কে উনি আইডিয়া দেন যে কিভাবে আমাদের যে দৈনন্দিন যে ঘটনাগুলো ঘটে এর ভিতরে যেটা আর্থিক ঘটনা, সেই আর্থিক ঘটনাটাকে আমরা লেনদেন হিসাবে যদি কনভার্ট করি, তো সেই লেনদেনটা কিভাবে হিসাব রাখা যায়। প্রত্যেকটা লেনদেনেরই দুইটা পক্ষ, ডেবিট এবং ক্রেডিট, দ্যাট মিনস এক পক্ষ সুবিধা গ্রহণ করবে, আরেক পক্ষ সুবিধা প্রদান করবে। এই ভিত্তিতে যে হিসাব রাখার যে পদ্ধতিটা, এটা কিন্তু প্রথম উনি উনার এই বইটাতে উনার বইয়ের ভিতরে যে অধ্যায়টা দি কম্পিউটার্স অ্যান্ড স্ক্রিপ্টাস, এই অংশটাতে কিন্তু উনি এটা লিখে প্রকাশ করেন যে এইভাবে হিসাব রাখা যায়। আমরা যে দৈনন্দিন যে আমাদের আর্থিক লেনদেনগুলো হয়, এই আর্থিক লেনদেনের হিসাবটা কিন্তু আমরা এইভাবে রাখতে পারি যে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে আমরা সুবিধা গ্রহণকারী বা সুবিধা প্রদানকারী এই দুইটা পক্ষে ভাগ করে আমরা হিসাবটা রাখতে পারি। তো এইভাবেই হিসাব বিজ্ঞানের সূত্রপাত হয়। তো আমরা হিসাব বিজ্ঞানের জন্মস্থান ইতালি হিসাবে এই কারণেই ধরি এবং হিসাব বিজ্ঞানের জনক হিসাবে এই লুকা পিসিওলিকেই এখন পর্যন্ত জানি। এবং এই দুতরফা দাখিলা পদ্ধতি এখন পর্যন্ত সর্বজন ব্যবহৃত এবং সর্বজন পরিচিত একটা পদ্ধতি, যেটার মাধ্যমে হিসাবের বর্তমান হিসাবগুলো রাখা হয়। আর এখন দুতরফা দাখিলা পদ্ধতির পরবর্তীতে এখন বর্তমানে তিন তরফা দাখিলা পদ্ধতিও চলে আসে, যে আপনাদের বইয়ে আপনারা পাবেন যে তিন তরফা দাখিলা পদ্ধতি, এটা নিয়েও কিন্তু এখন গবেষণা চলছে যে এটা এখনো একদম প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। কিন্তু একতরফা দাখিলা পদ্ধতি আমরা জানি, দুই তরফা দাখিলা পদ্ধতি এটা ব্যাপক জনপ্রিয়, এবং বর্তমানে তিন তরফা দাখিলা পদ্ধতিও এখন একটা অপশন হিসেবে আসে যে তিন তরফা দাখিলা পদ্ধতিতেও আমাদের হিসাবগুলো রাখা যাবে। বড় বড় প্রতিষ্ঠান যেগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর হিসাব রাখতে গেলে এখন দুতরফা দাখিলার পদ্ধতির বাইরেও এটা নিয়ে চিন্তা করা হচ্ছে যে তিন তরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখা যায় কিনা। তো এটা নিয়ে আপনাদের বই বলা আছে, আপনারা একটু দেখে নিলে পারবেন। তো আমরা এখন হিসাব বিজ্ঞানের যে এই যে ক্রম বিবর্তনের যে ধাপগুলো এবং কিভাবে আমাদের এই যে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান আসলো সেটা একটু দেখে নিই। এই ধাপগুলো আপনাদের আমি কয়েকটা আমরা যখন হিসাব বিজ্ঞানের শাখাগুলো পড়বো, আমাদের একটা টপিক আছে হিসাব বিজ্ঞানের শাখাগুলো যখন পড়বো, এই কয়েকটা ধাপ আমি এই কয়েকটা ধাপে যে বিষয়গুলো আছে, কয়েকটা হিসাব বিজ্ঞানের শাখা সম্পর্কে বলা আছে, ওই ধাপে আমি কিছু শাখা পড়াই দিই। প্রথম যেটা আছে, আমরা হিসাব বিজ্ঞানের ক্রম বিবর্তন ধারাতে একদমই শুরুর দিকে যখন বলি যে এটা যদি আমরা বেস ধরি 1494 সালে আমরা দুতরফা দাখিলা পদ্ধতি আবিষ্কৃত হতে দেখি ইতালিতে। এরপরে এই দুতরফা দাখিলা পদ্ধতির পরে অনেকদিন ধরেই এটা দিয়েই আপনার হিসাব পদ্ধতিটা চলতে থাকে এবং এটার উপর ভিত্তি করেই মানুষ হিসাব রাখা শুরু করে। তো এরপরও এই ফলশ্রুতিতে আমাদের দেখা যায় শিল্প বিপ্লব হয়, এবং শিল্প বিপ্লবের আমরা যখন শিল্প বিপ্লবের সময়কালটা ধরি যে 1800 শতকের শেষের দিকে যখন শিল্প বিপ্লব হয় এবং ব্যাপক পরিমাণে উৎপাদন শুরু হয়, যন্ত্রনির্ভর উৎপাদন যখন শুরু হয়, সেই উৎপাদন ব্যবস্থাতে আমরা এই যে আমাদের যে হিসাব রাখার যে প্রবণতা সেটা আরো বেড়ে যায় এবং এই আর্থিক হিসাব বিজ্ঞানের প্রচলনটা আসে, যেটা আমরা এই যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট যেটা বলি, যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের
বা আমাদের যে দৈনন্দিন যে আর্থিক লেনদেনগুলো হয় সেটা আমি কিভাবে লিপিবদ্ধ করব, শ্রেণীবদ্ধ করব, সংক্ষেপণ করব, এবং সেটা থেকে আমি কিভাবে আয় ব্যয় এবং আমার যে ব্যবসার সম্পত্তি এবং দায় দেনা সম্পর্কে জানবো এবং সেটা কিভাবে প্রতিবেদন আকারে প্রকাশ করব, সেটা আর্থিক হিসাব বিজ্ঞানে বলা হয়, বা আর্থিক হিসাব বিজ্ঞানের ধাপগুলি হচ্ছে সেটা। তো এই আর্থিক হিসাব বিজ্ঞান 1800 সালে আবিষ্কৃত হয় এবং সেইভাবেই এই শিল্প বিপ্লবের পর থেকে হিসাব রাখার শুরু হয়। কারণ তখন ব্যাপক হারে যখন উৎপাদন শুরু হয় তখন আসলে এই দুতরফা দাখিলা পদ্ধতিতে শুধুমাত্র খাতা কলমে লিখে লিখে হিসাব রেখে এটার প্রতিবেদন বা এটা থেকে সিদ্ধান্ত গ্রহণটা খুব কঠিন ছিল। তো সেই কারণেই আর্থিক হিসাব বিজ্ঞানের প্রচলন হয় এবং 1800 সালে আর্থিক হিসাব বিজ্ঞান আসে। এই আর্থিক হিসাব বিজ্ঞানের হাত ধরেই এই আর্থিক হিসাব বিজ্ঞানটাতে অনেক সময় ব্যবসা প্রতিষ্ঠান তাদের যে উৎপাদন হয় সেটা সঠিক চিত্র তারা প্রকাশ করে না। ব্যয়টা বেশি দেখায়, আয় কম দেখায়, অথবা দায় বেশি দেখায়, সম্পত্তি কম দেখায়, অথবা সম্পত্তি বেশি দেখায়, দায় কম দেখায়। এভাবে দেখা যায় যে তারা এখানে কিন্তু এই হিসাব বিজ্ঞানের যে যে মূল উদ্দেশ্য ছিল যে ব্যবসার যে দৈনন্দিন যে লেনদেনগুলো সেটার যে সঠিক চিত্র সেটা কিন্তু তারা এখানে প্রকাশ করার থেকে এখানে কিছুটা গোপনীয়তা বা এখানে কিছুটা কারচুপির আশ্রয় নেয়। তো সেই কারণেই এখানে নিরীক্ষা ও কর হিসাব বিজ্ঞানের উদ্ভব হয়, যেখানে এই যে কারচুপি বা আমরা যেটা ফ্রডুলেন্ট বলি, ফ্রডুলেন্ট অথবা ভুল, ইচ্ছাকৃতভাবে ভুল অথবা অনিচ্ছাকৃতভাবে ভুল যদি হয় হিসাবের ক্ষেত্রে, সেটা উদ্ঘাটন করার জন্য এই নিরীক্ষা হিসাব বিজ্ঞান বা অডিট যেটা আছে বা অডিটিং, বা এখানে ট্যাক্সেশন বা কর হিসাব বিজ্ঞান, যে আয় যেটা হয় সেটার উপরে কতটুকু কর দিতে হবে, এইটার উদ্ভব হয় 1840 সালে। এবং এর পরবর্তীতে আমরা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানেরও উদ্ভব হয় 1900 শতকে, যেটাকে আমরা কস্ট কস্ট অ্যাকাউন্টিং বলি। এই কস্ট অ্যাকাউন্টিং বা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান 1900 সালে উদ্ভব হয়, যেটার মাধ্যমে যে কোনো একটা পণ্যের উৎপাদন ব্যয় কত হতে পারে সেটা নিয়ে এখানে বিস্তারিত হিসাব করে দেখানো হয়। এরপরে আসে হচ্ছে আপনার সরকারি হিসাব বিজ্ঞান। তো সরকারি হিসাব বিজ্ঞানের যে আইডিয়াটা ছিল যে সরকারি হিসাব বিজ্ঞান আমরা এখানে নিচে যে প্রতিষ্ঠানগুলো সবগুলোই মুনাফাভোগী প্রতিষ্ঠান। তো মুনাফাভোগী প্রতিষ্ঠানের পাশাপাশি অমুনাফাভোগী প্রতিষ্ঠানেরও এখানে হিসাব রাখার দরকার পড়ে। যারা অমুনাফাভোগী প্রতিষ্ঠান তারাও দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখে, কিন্তু তাদের জন্য এখানে একদম দুতরফা দাখিলা পদ্ধতিতে যেভাবে আয় ব্যয় বা সবকিছুর হিসাব রাখা দরকার সেইভাবে কিন্তু পড়ে না। তো সেইভাবে তাদের হিসাব রাখার দরকার পড়ে না। তো সেই কারণেই এখানে সরকারি হিসাব বিজ্ঞান বা এখানে গভর্নমেন্ট অ্যাকাউন্টিং যেটা আছে এটার উদ্ভব হয় 1925 সালে। তো এটা অমুনাফাভোগী প্রতিষ্ঠান হিসেবে এখানে হিসাব রাখার এখানে কিছু ইউনিক কিছু নীতি এখানে অ্যাপ্লাই করা হয়। তারপরে আসে সামাজিক হিসাব বিজ্ঞান। 1940 সালে সামাজিক হিসাব বিজ্ঞান যেটা আছে, সামাজিক হিসাব বিজ্ঞান আসে যে সামাজিক হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে আমরা যে সমাজের যে কোনো একটা উন্নয়নমূলক কাজ অথবা যে কোনো মানব কল্যাণমূলক কাজে কতটুকু টাকা খরচ হবে এবং সেটা থেকে কতটুকু বেনিফিট পাওয়া যাবে, এটার ব্যয় এবং আয়, দ্যাট মিনস সুবিধা আমি সমাজের জন্য ব্যয় করলে কতটুকু এখান থেকে রিটার্ন আসবে, এইটার এখানে ক্যালকুলেশন করার জন্য সামাজিক হিসাব বিজ্ঞানটা আসে। এরপরে 1950 সালে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের উদ্ভব হয়। ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান আমরা যেটা পড়ছি যে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা সিদ্ধান্ত গ্রহণ বা ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন বা অন্যান্য নীতি নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করার জন্য 1950 সালে এই ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানটার উদ্ভব হয়। কারণ এখানে প্রতিষ্ঠানে শুধুমাত্র আয় ব্যয়ের হিসাব দিয়েই বর্তমান অবস্থা সম্পর্কে বা অতীতের উপরে বর্তমানের যে হিসাবের প্রভাব সেটা জানলেই চলে না, সেটা দিয়ে ভবিষ্যতের করণীয় সম্পর্কে বা সংশোধনী কোনো ব্যবস্থা নেওয়া লাগবে কিনা সেটা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের দরকার পড়ে। তো সেই কারণেই ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করার জন্য এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এবং এই কস্ট অ্যাকাউন্টিং এই দুইটারই অংশ হিসাবে অথবা এই হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা ধারারই কিছু অংশ নিয়ে যেটা থেকে ব্যবস্থাপনাকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা যাবে সিদ্ধান্ত গ্রহণের জন্য, সেই হিসাব বিজ্ঞানের উদ্ভব হয়, যেটাকে আমরা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান বলি। এরপরে হচ্ছে এখানে মুদ্রাস্ফীতি হিসাব বিজ্ঞান 1970 এবং মানব সম্পদ হিসাব বিজ্ঞান 1974 সালে এবং পরিবেশ হিসাব বিজ্ঞান বর্তমানে 2000 সালে সেটা উদ্ভব হয়। পরিবেশ হিসাব বিজ্ঞানের মূল কথা হচ্ছে যে এইখানে আমরা যেটা গ্রিন টেকনোলজির কথা বলি, যে আমি উৎপাদন করি ঠিকই আছে, মুনাফাও করি, কিন্তু আমি যদি আমার প্রোডাক্টটা গ্রিন হয় বা অর্গানিক প্রোডাক্ট হয় সেটা কিন্তু পরিবেশের ক্ষতি কম করবে। তো অর্গানিক প্রোডাক্ট প্রডিউস করলে আর নর্মাল প্রোডাক্ট প্রডিউস করলে এখানে উৎপাদন ব্যয়ের কতটুকু পার্থক্য হয় এবং কোনটাতে যাওয়া উচিত আসলে পরিবেশের কথা চিন্তা করে এইখানে এই পরিবেশ হিসাব বিজ্ঞানের এই আইডিয়াটাও আসে।
তো এইভাবেই আমরা যদি হিসাব বিজ্ঞানের ক্রমধারা দেখি যে 1494 সালে প্রথম লুকা পেচিওলি কর্তৃক দুতরফা দাখিলা পদ্ধতি আবিষ্কার, এরপরে আস্তে আস্তে এখানে শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে এখানে নিরীক্ষা এবং কর হিসাব, এরপরে এখানে উৎপাদন ব্যয় হিসাব, সরকারি হিসাব, সামাজিক হিসাব বিজ্ঞান, তারপরে 1950 সালে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের উদ্ভব হয়। তো আমরা এই যে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের উদ্ভব এতটুকু পর্যন্তই থাকলাম। এরপরের যে টপিকটা আছে আমরা সেটাতে চলে যাব, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড টপিক। আমরা এখানে হিসাব বিজ্ঞানের কিছু সংজ্ঞা নিয়ে পড়বো, যেটা আপনাদের বইয়ে সিলেবাস অনুযায়ী, যেহেতু আমি আলোচনা করছি, সিলেবাস অনুযায়ী আলোচনা করলে আপনি এই জিনিসটা পাবেন যে এখানে সংজ্ঞা দেওয়া আছে। তো এটা তো বিস্তারিত বলার কিছু নাই, আপনারা হিসাব বিজ্ঞান নিয়ে পড়ে এসেছেন, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং আপনাদের এখানে টপিক ছিল অনেকেরই, আপনারা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং আপনারা পড়েছেন, সেহেতু এটা নিয়ে আমরা বিস্তারিত পড়বো না। তারপরেও এখানে যেহেতু আপনাদের বই দেওয়া আছে, বইয়ে এত বিস্তারিত সংজ্ঞা দেওয়া নেই, শুধুমাত্র একটা সংজ্ঞা দেওয়া আছে, তো আমি এখানে কয়েকটা সংজ্ঞা আপনাদেরকে দিয়ে দিয়েছি। পরবর্তীতে আপনারা যখন যদি এই ভিডিওটা দেখেন তখন কিন্তু এখান থেকে আপনি সংজ্ঞাগুলো জেনে নিতে পারবেন। তো এখানে আমরা হিসাব বিজ্ঞানের যে সংজ্ঞা যখন পড়ি, যে হিসাব এবং বিজ্ঞান এই দুইটা শব্দ নিয়েই কিন্তু হিসাব বিজ্ঞান। তো হিসাব বলতে শুধুমাত্র গণনার কাজটাকে আমরা কিন্তু বুঝাই না। এখানে আমরা যদি পারিভাষিক অর্থ বলি, যে হিসাব বলতে আমরা এখানে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য প্রতিষ্ঠানের যে সম্পত্তি, দায় এবং আয় ব্যয় সংক্রান্ত যে লেনদেনগুলা, সেইগুলার এখানে লিপিবদ্ধ করা, শ্রেণীবদ্ধ করা এবং সেইটা থেকে সারসংক্ষেপণ তৈরি করে আমার প্রতিবেদন আকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা ব্যবস্থাপনাকে আপনার অবহিত করার যে কাজটা, সেটাকে কিন্তু আমরা এখানে হিসাব বিজ্ঞানের এখানে হিসাব যেটা আছে, হিসাব বলতে সেই জিনিসটাকে আমরা বুঝি। তো এখানে বিজ্ঞান বলতে আমরা এখানে কিছু রুলস রেগুলেশনের কথা বলি, যে বিজ্ঞান বলতেই এখানে সুসংবদ্ধ এবং সুশৃঙ্খল জ্ঞান বা নলেজটাকেই বলি। তো হিসাব বিজ্ঞানে এখানে বিজ্ঞান কথাটা এই কারণে বলা হয়েছে যে হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা এখানে আমরা যেই টেকনিকগুলো অ্যাপ্লাই করি, সে প্রত্যেকটা টেকনিক এখানে আমরা জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল যেটা আছে গ্যাপ, এবং এখানে যারা সার্টিফাইড যারা অ্যাকাউন্টেন্ট আছে অথবা অ্যাকাউন্টিং এর যেই থিওরিগুলা যারা এখানে সার্টিফাইড করে, তো তারা কিন্তু এখানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড আছে, তো তারা কিন্তু এখানে এই যে নীতিগুলা এইগুলা অ্যাপ্লিকেবল কিনা বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এগুলা দিয়ে আমার সঠিক চিত্রটা উঠে আসা সম্ভব কিনা, সেটা কিন্তু তারা এখানে বিচার বিশ্লেষণ করে। তো এই যে বিজ্ঞান, এইটা তারা এই সুসংবদ্ধ এবং সুশৃঙ্খল এই জ্ঞানটা, যেটা দিয়ে প্রতিষ্ঠানের প্রত্যেকটা আর্থিক ঘটনা লিপিবদ্ধ করা যাবে, এবং সেটা থেকে আমার এখানে হিসাব আকারে খতিয়ান থেকে রেয়ামিল দিয়ে শুদ্ধতা যাচাই, এবং এখানে সমন্বয় দিয়ে এখানে আমার একটা বছর শেষে প্রতিষ্ঠানের আয় ব্যয় হিসাব এবং দায় দেনা এবং সম্পত্তির পরিমাণ জানা, এটা করা যাবে কিনা, এটা কিন্তু তারা এইখানে প্রত্যেকটা টেকনিকই তারা অ্যাপ্লাই করে এখানে প্রুফ করেছেন, এবং প্রুফ পাওয়ার পরেই সেটা সর্বজন স্বীকৃত এবং সবাই সেটা ব্যবহার করে। তো এই যে বিজ্ঞানটা, এই যে জ্ঞানটা, বিশেষ জ্ঞানটা এখানে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রেও এখানে আমরা কাজে লাগতে দেখি। তো সেই কারণে এখানে হিসাব এবং বিজ্ঞান এই দুইটাকে নিয়ে হিসাব বিজ্ঞানের আইডিয়াটা। তো আমরা হিসাব বিজ্ঞানের সংজ্ঞাতে যদি আমরা যাই, একটা সংজ্ঞাই পড়ি, যে এখানে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনগুলোকে সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধকরণ, সংরক্ষণ, আর্থিক ফলাফল এবং অবস্থা নির্ণয় এবং বিশ্লেষণ করার সুসংবদ্ধ জ্ঞানকে আমরা আসলে হিসাব বিজ্ঞান বলি। তো এখানে কিন্তু সরাসরি একটা জিনিসই আমরা এখানে পাচ্ছি, যে এই যে আর্থিক ঘটনা হয়, প্রত্যেকদিন ব্যবসায় কিছু না কিছু আর্থিক ঘটনা হয়। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান যদি আমরা 9টা থেকে 9টা টু 9টাই খোলা রাখি, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আমার ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকে। তো এর ভিতরে আমার যে লেনদেনগুলো হয়, আমরা এই লেনদেনগুলো যখন লিপিবদ্ধ করি এবং সেগুলাকে যখন আমরা ধরন অনুযায়ী শ্রেণীবদ্ধ করি, যে ক্রয় সংক্রান্ত যে লেনদেনগুলো ক্রয় হিসাবে অথবা নগদ সংক্রান্ত লেনদেনগুলো নগদান হিসাবে, তো এইভাবে যখন এগুলোকে আমরা শ্রেণীবদ্ধ করি এবং শ্রেণীবদ্ধ করে এটাকে আমরা যখন সার সংক্ষেপণ বা জের টানি, যেটাকে আমরা খতিয়ান বলি, এবং জের গুলাকে আমরা ডেবিট জের এবং ক্রেডিট জের নিয়ে যখন আমরা একটা কাগজে সাজায় ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে দেখি যে আমার একটা সময় শেষে যে আমার ডেবিটের সাথে ক্রেডিট ব্যালেন্স মিলছে কিনা, এটাকে আমরা রেয়ামিল বলি। এবং সেই রেয়ামিলের উপরে ভিত্তি করে এবং আরো কিছু যেগুলা সমন্বয় হয়নি সেই বিষয়গুলোকে আমরা এন্ট্রি দিয়ে আমরা সমন্বয় হিসাব বা সমন্বয় জাবেদা সহ, রেয়ামিল এবং সমন্বয় জাবেদা সহ কিন্তু আমরা একটা নির্দিষ্ট সময় পরে ব্যবসায়ের আয় ব্যয় হিসাব এবং ব্যবসায়ের যে সম্পত্তি এবং দায় দেনা এই আর্থিক ফলাফলটা আমরা জানি।
তো এই আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থাটা আমরা একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু এই ঘটনা, আর্থিক ঘটনা যেগুলো আছে বা লেনদেন, সেটা থেকে জানার চেষ্টা করি। তো এই যে টেকনিকটা বা এই যে নিয়মটা, এটাকে আসলে আমরা হিসাব বিজ্ঞান বলে থাকি। তো এখানে এডব্লিউ জনসনের একটা সংজ্ঞা আছে, তো এই সংজ্ঞাগুলো আপনাদের বই দেওয়া আছে। তো হিসাব বিজ্ঞান নিয়ে যেহেতু আপনারা সবাই মোটামুটি ম্যাচিউরড এবং এই বিষয়গুলো আপনারা জানেন, তো এটা নিয়ে এত বিস্তারিত পড়ানোর কিছু নেই। আমরা হিসাব বিজ্ঞানের এখানে মোটামুটি বেসিক আইডিয়াটা আমাদের সবারই আছে। এখানে মোটামুটি সংজ্ঞাতে আপনারা মোটামুটি সবগুলো সংজ্ঞারই জিস্ট পার্ট একই রকম, যে মূল বিষয় সবগুলো সংজ্ঞারই একই রকম। যেমন এখানে আমেরিকান ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাকাউন্টস, এখানেও একটা সংজ্ঞা দেওয়া আছে। তারাও এখানে বলছে যে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য ব্যবসায়িক লেনদেন সমূহের সংগ্রহ, সংরক্ষণ, সুসংবদ্ধ লিপিবদ্ধকরণ, আর্থিক প্রতিবেদন প্রস্তুতকরণ, বিশ্লেষণ এবং বিশদ ব্যাখ্যাকরণকে এখানে হিসাব বিজ্ঞান বলা হয়। তো এখানে কিন্তু সবগুলো বিষয়ই চলে আসে, যে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য বা আর্থিক ঘটনা যেগুলো আছে, এইগুলাকে আপনি যখন আমরা লেনদেন হিসেবে আইডেন্টিফাই করতেছি, এইগুলা বা এই অর্থের মাপকাঠিতে যেগুলাকে পরিমাপ করা যাবে অথবা যেটা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে, এই ধরনের আর্থিক লেনদেনগুলোকে আমি আইডেন্টিফাই করব। আর্থিক লেনদেনগুলোকে আমরা আইডেন্টিফাই করে সেটাকে যখন আমরা শ্রেণীবদ্ধ করব এবং এটাকে এই সংক্ষেপণ করে সংরক্ষণ করব, সুসংবদ্ধভাবে লিপিবদ্ধ করব এবং সেটা থেকে প্রতিবেদন প্রস্তুত করে আমরা যখন এই যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিশদভাবে ব্যাখ্যা করে বুঝাবো, সেই পদ্ধতিটাকে আসলে আমরা হিসাব বিজ্ঞান বলতেছি। তো এই হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান নিয়ে মোটামুটি সংজ্ঞা নিয়ে আইডিয়া। তো আপনাদের অনেকেই মনে মনে কোশ্চেন হতে পারে যে স্যার হিসাব বিজ্ঞান নিয়ে এত পড়াচ্ছে কেন, কারণ এটা আপনাদের টপিক হিসাবে একটা দেওয়া আছে যে হিসাব বিজ্ঞান কি। তো সেই কারণে এটা নিয়ে আমরা পড়ালাম, ইউনিট 1-এ এটা একটা টপিক ছিল। এরপরে হচ্ছে আপনাদের হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী, হিসাব বিজ্ঞানের তথ্যের ব্যবহারকারী নিয়েও এখানে ইউনিট 1-এ বলা আছে। তো আপনারা সবাই জানেন যে হিসাব বিজ্ঞানের তথ্যের ব্যবহারকারী, দুই ধরনের ব্যবহারকারী আমরা সাধারণত হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে পেয়ে থাকি। যে হিসাব বিজ্ঞানের যে তথ্যের ব্যবহারকারী, দুই ধরনের ব্যবহারকারী থাকে, একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, আর একটা হচ্ছে এখানে বাহ্যিক বা এক্সটার্নাল ইউজার যারা আছে তারা। তো এখানে আমরা ইন্টারনাল যে ব্যবহারকারী আছে বা অভ্যন্তরীণ ব্যবহারকারী আছে, যারা হিসাবের তথ্যের সাথে যারা সরাসরি জড়িত থাকে, যেমন এখানে আমরা ব্যবস্থাপককে বলতে পারি তারা অভ্যন্তরীণ ব্যবহারকারী, মালিক পক্ষ অভ্যন্তরীণ ব্যবহারকারী, ব্যবস্থাপক বা পরিচালক যারা আছে তারা অভ্যন্তরীণ ব্যবহারকারী হয় হিসাব তথ্যের। আবার এখানে মালিক বা স্বত্বাধিকারী যে আছে সে অভ্যন্তরীণ ব্যবহারকারীও হতে পারে, আবার সে বাহ্যিক ব্যবহারকারীও হতে পারে যে হিসাব তথ্যের। তো এটা কিভাবে, এটা হচ্ছে যদি ব্যবসা এবং মালিকানা দুইটা যদি পৃথক হয়, যদি এটা কোম্পানি হয়, ধরেন যে আপনি যে কোনো কোম্পানির শেয়ার হোল্ডার, তো শেয়ার হোল্ডার হলে কিন্তু আপনি কোম্পানির সব তথ্য কিন্তু আপনার একদম এ টু জেড জানার দরকার নাই, বা আপনি জানতে এত আগ্রহীও না। আপনি অনেক শেয়ার মার্কেটে অনেক শেয়ার কিনে রাখছেন, তো তারা কি করতেছে এগুলো সম্পর্কে আপনি ওয়াকি ভালো না। তো সেই কারণে আপনি শুধু বাহ্যিক ব্যবহারকারী হিসাবে তাদের অ্যানুয়াল জেনারেল মিটিং অথবা তাদের যে বছর শেষে যে এখানে আয় ব্যয় বিবরণটা প্রকাশ হয় সেটাই শুধু দেখেন। তো সেই কারণে মালিক বা স্বত্বাধিকারী যদি অংশীদারি বা এক মালিকানা ব্যবসা হয়, সে এই ক্ষেত্রে অভ্যন্তরীণ ব্যবহারকারী। আর যদি ব্যবসা এবং মালিক পৃথক হয় এবং যদি এটা কোম্পানি বা এই ফরম্যাটে হয়, তখন এটাকে আমরা মালিককে বাহ্যিক ব্যবহারকারী বলে থাকি। এবং ব্যাংক এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান আপনারা জানেন এটা বাহ্যিক ব্যবহারকারী, ঋণদাতা তারাও বাহ্যিক ব্যবহারকারী, সম্ভাব্য বিনিয়োগকারী সেও বাহ্যিক ব্যবহারকারী, এবং ব্যবসার যে কর্মচারী আছে সে ব্যবসার এই যে তথ্যগুলো আছে সেটার অভ্যন্তরীণ ব্যবহারকারী। এছাড়াও এখানে আমরা সরকার বা বিভিন্ন পক্ষ বা আমরা যাদেরকে বলি হচ্ছে স্টেক হোল্ডার, যাদের সরাসরি ব্যবসার সাথে ইন্টারেস্ট আছে বা যারা সরাসরি ব্যবসার সিদ্ধান্ত দ্বারা প্রভাবিত হয়, তাদেরকে আমরা স্টেক হোল্ডার বলি। তো এই স্টেক হোল্ডাররা এখানে আমাদের বাহ্যিক ব্যবহারকারী হিসাবে থাকে। তো এখানে সরকার বা বিভিন্ন প্রেসার গ্রুপ বা কনজিউমার গ্রুপ যারা আছে তারা সবাই এখানে এই হিসাব বিজ্ঞান তথ্যের বাহ্যিক ব্যবহারকারী হিসাবে থাকে। তো এই হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী, এটাও আপনাদের একটা টপিক আছে। তো আমরা এরপরে যেটা আছে, আমরা হিসাব বিজ্ঞানের কার্যাবলী আপনাদের দেওয়া ছিল যে হিসাব বিজ্ঞান সাধারণত কি কি কাজ করে থাকে। তো হিসাব বিজ্ঞানের কাজ যেটা আছে আপনাদের বইয়ে যে কার্যাবলীটা দেওয়া আছে, এই কার্যাবলীটা এত ধরেন যে আপনার রিচ না, এটাতে মোটামুটি আপনি কোনো কিছুই ক্লিয়ার করতে পারবেন না। তো সেই কারণে এখানে হিসাব বিজ্ঞানের যে কার্যাবলী আছে, আমরা হিসাব বিজ্ঞানের কার্যাবলীটা আপনাদের এখানে আমি আরেকটা বই থেকে, আপনাদেরই এখানে অ্যাকাউন্টিং এর একটা ই বুক আছে, ওইটা থেকে আমি কালেক্ট করেছি। তো হিসাব বিজ্ঞানের যে কার্যাবলী আছে, এই কার্যাবলীটা এটা দেখতে পাচ্ছেন তো সবাই,
এই যে এখন যে কার্যাবলীটা আমি শেয়ার করলাম, যে কোনো একজন বলেন হিসাব বিজ্ঞানের কার্যাবলী। এই কাজী মুসাদ্দিক, দেখা যাচ্ছে স্ক্রিনটা? জি না, দেখা যাচ্ছে না স্যার। তত্ত্বাবধানমূলক কার্যাবলীটা দেখা যাচ্ছে না? না স্যার, শুধু আপনার পিকচার দেখা যাচ্ছে। আচ্ছা, আমার পিকচার দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে আমি শেয়ার করতেছি আবার। এখন দেখা যাচ্ছে? না স্যার, দেখা যাচ্ছে না। দেখা যাওয়ার তো কথা। স্যার দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে? জি 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 জি। এই তো এটাই বলছি যে আপনাদের এই যে হিসাব বিজ্ঞানের যে কার্যাবলী আছে, এই কার্যাবলীটা আপনাদের জি। অ্যাকাউন্টিং এর একটা বই আছে, ওইটা থেকে আমি নিয়েছি। তো এটাতে আপনি হিসাব বিজ্ঞানের কার্যাবলীটা মোটামুটি এখানে একটু ভালো করে লিখে দেওয়া আছে। তো হিসাব বিজ্ঞানের যে কার্যাবলী আছে, আমরা এই কার্যাবলীটাকে প্রধানত দুইটা ভাগে ভাগ করতে পারি। যে হিসাব বিজ্ঞানের যে কার্যাবলী আছে, তো আমরা এখানে দুইটা ভাগে যখন ভাগ করব, এটাকে আলোচনা করতে গেলে আমরা একটু দেখি যে কিভাবে তারা ভাগ করেছে। তো এই দুইটা ভাগকে, এই যে এখানে হিসাব বিজ্ঞানের কার্যাবলীকে দুইটা ভাগে তারা ভাগ করছে। তো প্রথমে যেটা হচ্ছে তত্ত্বাবধানমূলক কার্যাবলী, যে আমরা হিসাব বিজ্ঞানের মূল কাজটা যেটা আছে, আমরা একটু আগে হিসাব বিজ্ঞানের সংজ্ঞাতে যে বিষয়টা পড়েছি, যে হিসাব বিজ্ঞান আসলে যে কাজটা করে, যেমন আর্থিক যে ঘটনাগুলো আছে সেগুলাকে প্রথমে আইডেন্টিফাই করা, সেটাকে লিপিবদ্ধ করা বা জাবেদা ভুক্তির কাজটা, তারপরে এটাকে শ্রেণীবদ্ধ করা, খতিয়ান ভুক্তির কাজ, এই যে কাজগুলো আছে এইগুলা হচ্ছে তত্ত্বাবধানমূলক বা সুপারভাইজারি কাজের ভিতরে পড়ে। তো এইখানে এটাই লিখে দেওয়া আছে যে হিসাব বিজ্ঞানের এই যে কার্যাবলীগুলো আছে এটাকে দুইটা ভাগে ভাগ করে আমরা আলোচনা করতে পারি। প্রথমটা হচ্ছে তত্ত্বাবধানমূলক কার্যাবলী, আর দ্বিতীয়টা হচ্ছে ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলী, যে এটা হচ্ছে ব্যবস্থাপনাকে সহায়তা করার জন্য হিসাব বিজ্ঞানের এই তথ্যগুলোকে আমরা কাজে লাগাই। তো এইখানে এই দুইটা জিনিস আমরা দেখতে পারি। তো প্রথমে যেটা আছে, আমরা তত্ত্বাবধানমূলক কার্যাবলী যেটা আছে, তত্ত্বাবধানমূলক কার্যাবলীগুলো একটু দেখি। যে এখানে তত্ত্বাবধানমূলক কার্যাবলী যেটা আছে, এইখানে দেখেন যে হিসাব বিজ্ঞানের যে কাজগুলো সাধারণত হয়ে থাকে, এখানে লেখা আছে যে সংঘটিত ঘটনা পর্যবেক্ষণ এবং অর্থনৈতিক ঘটনা চিহ্নিতকরণ, এটা একটা কাজ। অথবা এখানে ঘটনাটাকে, যে যদি ঘটনা হয় টাকার পরিমাণ এবং সেটাকে লিপিবদ্ধ করা এবং সেটাকে শ্রেণীবদ্ধ করা বা স্থায়ী হিসাবভুক্তকরণ, যেটা খতিয়ানের কাজ। এরপরে এই হিসাবের উদ্ধৃত নির্ণয় বা সার সংক্ষেপণ প্রস্তুতকরণ, তার মানে রেয়ামিলের কাজ। এরপর হচ্ছে সমন্বয় লিপিবদ্ধকরণ, যদি বাদ পড়ে যায় সেটা সমন্বয়করণ। এরপর হচ্ছে আর্থিক বিবরণী এবং প্রতিবেদন প্রস্তুতকরণ, সেটাকে আমরা বলি হচ্ছে এখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা আছে সেটা তৈরি করা। এবং আর্থিক বিবরণী এবং প্রতিবেদন প্রস্তুত করার পরে হচ্ছে ফলাফল এবং আর্থিক অবস্থা নির্ণয়। তো এই ফলাফল এবং আর্থিক অবস্থা বিশ্লেষণ এবং ব্যাখ্যাকরণ, তো এটার মাধ্যমে এখানে তত্ত্বাবধানমূলক কাজটা এখানে শেষ হয়ে যায়। তো আমরা এই তত্ত্বাবধানমূলক কাজের পরে এখানে হিসাব বিজ্ঞানের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলী। এই দুইটা ভাগেই কাজটাকে আমরা ভাগ করে আলোচনা করলে সবচেয়ে ভালো। তো তত্ত্বাবধানমূলক কাজের ভিতরে হিসাব বিজ্ঞানের যে মূল কাজগুলো সেগুলো কিন্তু তত্ত্বাবধানমূলক কাজের ভিতরে চলে আসে। যে হিসাব বিজ্ঞান বলতেই আমরা সংজ্ঞাতে যে বিষয়টা নিয়ে আসি, বা হিসাব বিজ্ঞানের যে আমরা এই হিসাব চক্রের যে ধাপ, হিসাব চক্রের যে 10টা ধাপ আছে, এই 10টা ধাপের কাজগুলো কিন্তু এই সবগুলো এখানে। তো আমরা হিসাব চক্রে যে কাজগুলো পাই সেটাই আসলে হিসাব বিজ্ঞানের তত্ত্বাবধানমূলক কার্যাবলী। এটাকে সুপারভিশন ফাংশন এই কারণে বলছে, কারণ এটা প্রত্যেকটা ক্ষেত্রেই ব্যবসার যেই ঘটনা বা লেনদেন গুলা হচ্ছে সেটা লিপিবদ্ধ করছে, বা প্রত্যেকটা ক্ষেত্রেই ব্যবসার এইখানে আর্থিক যে বিষয়গুলো আছে এটার সাথে জড়িত, এবং সেটার কিভাবে সঠিক হিসাবে এটাকে স্থানান্তর করা যায় সেই বিষয়টা নিয়ে এটা জড়িত বলে এটাকে আমরা তত্ত্বাবধানমূলক কার্যাবলী বলছি। তো এরপর হচ্ছে ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলী। ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলী যেটা আছে, এটা হচ্ছে তথ্য সংগ্রহ করা, যে আমরা যে ব্যবস্থাপককে নিয়মিত তথ্য দেওয়া বা বিশেষ তথ্য দেওয়া, এটার কাজটা হিসাব বিজ্ঞানের এই যে ম্যানেজমেন্ট ফাংশন আছে সেটাতে সাধারণত হয়ে থাকে। এরপর হচ্ছে তথ্য প্রস্তুতকরণ, যে ম্যানেজমেন্টকে সময়ে সময়ে আপনার যদি কোনো ভুল তথ্য থাকে বা ভুল ত্রুটি হয় সেটার তথ্য দেওয়া, বা ভুল ত্রুটি উদ্ঘাটন হলে সেটা কিভাবে সংশোধন করা যাবে, তো এইগুলা নিয়ে এখানে তথ্য প্রস্তুত করা হয়। এবং এখানে তথ্য পরিবেশনও করা হয়, যে তথ্য পরিবেশনটা আমরা বিভিন্ন চিত্র, রেখা, গ্রাফ বা পাই চার্ট এগুলোর মাধ্যমে নিয়মিতভাবে এই যে ম্যানেজমেন্টকে বা এখানে যারা গভর্নিং বোর্ড থাকে বা বোর্ড অফ ডাইরেক্টরস যারা থাকে তাদেরকে কিন্তু এখানে ম্যানেজার সে হোক আপনার
ইয়ে ধরেন যে জেনারেল ম্যানেজার অথবা সে ফিনান্স ম্যানেজার হোক অথবা সে অ্যাকাউন্টিং এরই ম্যানেজারে হোক, সে কিন্তু একটা সময় পরে আপনার বোর্ড অফ ডাইরেক্টর যারা আছে তাদেরকে কিন্তু এই তথ্যটা পরিবেশন করতে হয় যে ব্যবসার আর্থিক অবস্থাটা কি। তো এটা বিভিন্ন গ্রাফ, রেখাচিত্র, বার চার্ট এগুলো দিয়ে কিন্তু প্রকাশ করতে হয়। তো সেই কারণেই এখানে হিসাব বিজ্ঞানের এই ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলীর ভিতরে আমরা এই তথ্য সংগ্রহ এবং তথ্য প্রস্তুতকরণ এবং প্রয়োজনীয় তথ্য আপনার পরিবেশন করা বোর্ড অফ ডাইরেক্টরস বা যারা এখানে পরিচালক আছে অথবা যারা মালিক পক্ষ আছে বা বিনিয়োগকারী আছে তাদের সামনে উপস্থাপন করা বা পরিবেশন করার যে কাজটা আছে, এটা দিয়ে হিসাব বিজ্ঞানের কাজটা শেষ হয়। তো এই হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের এখানে কার্যাবলীর ভিতরে কিছু কথা। তো আচ্ছা, আমরা মোটামুটি এখানে অনেকগুলো বিষয়ই টাচ করেছি। তো আমাদের কিন্তু এই যে 40 মিনিট আর 5-6 মিনিট পরেই শেষ হয়ে যাবে, 6 মিনিট পরে আবার 40 মিনিট শেষ হয়ে যাবে। তো 40 মিনিট শেষ হয়ে গেলে আপনারা আবার সেম আইডি লিঙ্ক দিয়ে ঢুকবেন, ঠিক আছে? ঢুকলে হবে। আমরা বাকি যে 10 মিনিট আছে বা 20 মিনিট থাকে সেটা আমরা কন্টিনিউ করব। তো এতটুকু পর্যন্ত সবাই তো ক্লিয়ার? যে কোনো একজন বলেন যে এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা, নাকি আরো জানার এখানে কোনো কিছু আছে? সবাই ক্লিয়ার? যে কোনো একজন বলেন। হ্যালো, জি স্যার, ক্লিয়ার। ঠিক আছে। ক্লিয়ার হলে আমরা এরপরের যে টপিকটা আছে যে হিসাব বিজ্ঞানের বিভিন্ন শাখা, সেটা নিয়ে একটু আলোচনা করি। এগুলো সবগুলো কিন্তু আমি একদম সিরিয়ালি আপনাদের বইয়ের টপিকগুলো আমরা এখানে সিরিয়ালি আলোচনা করতেছি। আপনাদের একটা টপিকও বইয়ের বাইরে না, সবগুলো টপিক বইয়ের ভিতরে। তো আমরা হিসাব বিজ্ঞানের কার্যাবলীর পরে হিসাব বিজ্ঞানের বিভিন্ন শাখা বা হিসাব বিজ্ঞানের যে ব্রাঞ্চগুলো আছে, অ্যাকাউন্টিং এর যে ব্রাঞ্চগুলো আছে, এইগুলা নিয়ে এখন একটু দেখি। যেটা আমরা ক্রমবিবর্তন ধারাতেও এই বিষয়গুলো দেখেছি। তো সেগুলোর সংজ্ঞা বা এগুলোর ব্যাখ্যা আমরা এখন একটু জানবো। তো হিসাব বিজ্ঞানের বিভিন্ন যে শাখাগুলো আছে, তো হিসাব বিজ্ঞানের শাখাগুলোকে আমরা এখানে প্রথম যেটা আছে, যে আমরা যেটাকে আসলে অ্যাকাউন্টিং বলে থাকি, সেটা হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান। তো এই আর্থিক হিসাব বিজ্ঞানটা আমরা যেটা ওই যে 1800 সালে যেটা উদ্ভব হয়েছে শিল্প বিপ্লবের পরপরই, এই আর্থিক হিসাব বিজ্ঞানটা কিন্তু এই যে আমরা হিসাব বিজ্ঞানের সংজ্ঞাতে যেটা পড়েছি যে কোনো প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন সমূহ লিপিবদ্ধ করে নির্দিষ্ট সময় অন্তর ধরেন যে ফলাফল এবং আর্থিক অবস্থা নির্ণয় করা, এবং এখানে সেই ফলাফল এবং আর্থিক অবস্থা নির্ণয় করার পরে আপনার এইখানে ধরেন যে এটা থেকে আর্থিক বিবরণী তৈরি করা, প্রতিবেদন এবং বিবৃতি আকারে সেগুলা বিভিন্ন পক্ষসমূহের সামনে উপস্থাপন বা সরবরাহ করা, এটা হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞানের কাজ। তো আর্থিক হিসাব বিজ্ঞান মূলত হিসাব বিজ্ঞান বলতে আমরা আর্থিক হিসাব বিজ্ঞানটাকে বুঝে থাকি। তো এই আর্থিক হিসাব বিজ্ঞানের পরে আমাদের আরেকটা শাখা হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, যেটা নিয়ে আমরা এখন পড়ছি। তো ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনাকে দৈনন্দিন সিদ্ধান্ত গ্রহণ, ভবিষ্যতের পরিকল্পনা প্রণয়ন ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করার হিসাব বিজ্ঞানের এই শাখাটার কাজ। তো এই ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানে মূল কাজটাই হচ্ছে তারা ব্যবস্থাপককে দৈনন্দিন সিদ্ধান্ত গ্রহণ করার জন্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন করার জন্য বিভিন্ন ধরনের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে থাকে। একটু আগে কিন্তু আমরা কাজটা পড়ে আসছি যে এই যে হিসাব বিজ্ঞানের যে কাজ, তো এই হিসাব বিজ্ঞানের কাজে কিন্তু আমরা ব্যবস্থাপকীয় কার্যাবলীটাও পড়ছি। তো ব্যবস্থাপকীয় কার্যাবলীতে কিন্তু মূল কাজটাই থাকে ব্যবস্থাপককে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা, যেটার উপর ভিত্তি করে ব্যবস্থাপক ভবিষ্যৎ এবং বর্তমান সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করবে। কারণ দৈনন্দিন এবং ভবিষ্যৎ এখানে হাজারো রকমের সিদ্ধান্ত একজন ম্যানেজারকে কিন্তু কন্টিনিউয়াস নিতে হয়। এরপরে হচ্ছে আপনার নিরীক্ষা হিসাব বিজ্ঞান, যেটাকে আমরা অডিটিং বলি, যে আর্থিক লেনদেন সমূহ লিপিবদ্ধকরণ বা আর্থিক প্রতিবেদন এবং বিবরণী প্রস্তুতকরণ সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা তা পরীক্ষা করে ভুল এবং জালিয়াতি উদ্ঘাটন করা এবং প্রতিরোধ করা, এই অডিটিং বা এখানে নিরীক্ষা শাস্ত্রের মূল কাজ। তো এখানে ভুল ত্রুটি বা জালিয়াতিটা উদ্ঘাটন করা এবং প্রতিরোধ করা, এটা হচ্ছে নিরীক্ষা হিসাব বিজ্ঞানের কাজ। পৃথিবীর প্রায় সকল দেশেই এই যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যারা সার্টিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তারা কিন্তু এখানে নিরীক্ষা হিসাব বিজ্ঞানের কাজটা করে থাকে। এরপর হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। তো আমরা এখানে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান যেটা আছে বা কস্ট অ্যাকাউন্টিং যেটা বলি, যে উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য বা এখানে যেটা সেবা, সেটার উৎপাদন ব্যয় নির্ধারণ, বিশ্লেষণ এবং নিয়ন্ত্রণ, এই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের কিন্তু প্রধান কাজ। তো এরপরে যেটা আছে, আমরা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের পরে আমরা এই কস্ট অ্যাকাউন্টিং এর যে আইডিয়াটা আছে, কস্ট অ্যাকাউন্টিং নিয়ে আমরা অঙ্ক করব। যে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানে কিন্তু এখানে
পণ্য বা সেবার উৎপাদন ব্যয় কিভাবে নির্ণয় করা যায়, এবং সেটা ধরেন যে একদম বিশ্লেষণ করে, ধরেন আমার ফুল ক্যাপাসিটি হইলে এখানে উৎপাদন ব্যয় কমবে নাকি এখানে উৎপাদন ব্যয় আগের মতোই থাকবে, তো অথবা আমার এখানে কস্টটা কিভাবে কন্ট্রোল করা যায়, এগুলা কিন্তু এখানে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানে অঙ্ক আছে। আমরা এই অঙ্কগুলা করে করে একদম ধরে ধরেই প্রত্যেকটা জায়গাতে কস্ট কন্ট্রোল করা যায়। তো সেই কারণে এখানে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানেরও আমরা কাজ আছে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ এই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানটাও কাজে লাগে। এরপরে হচ্ছে আমার কর হিসাব বিজ্ঞান বা ট্যাক্স অ্যাকাউন্টিং যেটা বলি, প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময় পর আয়কর এবং অন্যান্য কর নির্ধারণ এবং বিভিন্ন লেনদেনের উপরে করের প্রভাব সম্পর্কে ব্যবস্থাপনাকে অবহিত করা কর হিসাব বিজ্ঞানের কাজ। তো কর হিসাব বিজ্ঞানটা কিন্তু এখানে প্রতিষ্ঠানের যে আয় হয় এই আয়ের উপরে কতটুকু আমার কর দিতে হবে, যে বিফোর ট্যাক্স, ইনকাম বিফোর ট্যাক্স অথবা ইনকাম আফটার ট্যাক্স। তো এই ইনকাম আফটার ট্যাক্সের যে প্রভাবটা, এটা অনেকগুলা বিষয়ের উপরেই এখানে পড়ে। তো এই প্রভাবটাও কিন্তু এখানে কর হিসাব বিজ্ঞানের মাধ্যমে বের করা যায়। এরপরে হচ্ছে আমার সরকার এবং অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব বিজ্ঞান, যারা অমুনাফাভোগী প্রতিষ্ঠান যারা আছে, যাদের উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন নয়, তারা কিন্তু এই পদ্ধতিতে হিসাব রেখে থাকে এবং এই সমস্ত প্রতিষ্ঠান লেনদেন সময় লিপিবদ্ধ করে হিসাব বিবরণী প্রস্তুত করে, এবং এখানে আয় ব্যয় হিসাবটা বা এখানে মুনাফা হলো কিনা সেটা কিন্তু দেখানো এখানে মুখ্য না। তো সেই কারণেই তারা শুধুমাত্র লেনদেনগুলো লিপিবদ্ধ করে এবং সেটা একটা বিবরণী তারা এই সরকারি বা অব্যবসায়ী প্রতিষ্ঠানের যে হিসাব বিজ্ঞান এই পদ্ধতিতে তারা করে থাকে। এরপর হচ্ছে সামাজিক হিসাব বিজ্ঞান, যে হিসাব বিজ্ঞানের এটা একটা নতুন চিন্তাধারা, যেটা আমরা দেখা যায় যে সামাজিক যে কর্মকাণ্ড আছে এটার আয় ব্যয় কিভাবে নির্ণয় করা যায়, এই সামাজিক হিসাব বিজ্ঞানে এটা এখানে উঠে আসে বা সামাজিক হিসাব বিজ্ঞানের মাধ্যমে সেটা আমরা করতে পারি। যেমন একটা রাস্তা তৈরির পদক্ষেপ গ্রহণ করলে এটার ব্যয় কত হবে বা এর দ্বারা কত মানুষ উপকৃত হলো বা উপকৃত হবে এটা কিন্তু এখানে এই সামাজিক হিসাব বিজ্ঞানের মাধ্যমে উঠে আসে। তো আমাদের আর 1 মিনিট সময় বাকি আছে, 40 মিনিট হইতে, একটু পরে এটা কেটে যাবে। আপনারা এটা কেটে গেলে আপনারা বের হয়ে আবার নতুন করে ঢুকবেন। তো নতুন করে ঢুকলে আমাদের এখানে 3টা পার্ট আছে। আমরা প্রথম ইউনিটের প্রথম পার্ট যেটা আছে এটার আলোচনা আমাদের শেষ। প্রথম ইউনিটে সেকেন্ড পার্টটা আছে। সেকেন্ড পার্টে আমরা এই আর্থিক হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের পার্থক্য এবং উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের পার্থক্য এবং বাংলাদেশে পেশাদার হিসাববিদদের প্রতিষ্ঠান যেটা আছে এইগুলো নিয়ে আমরা পড়বো। ঠিক আছে, এখনই ধরেন এই 30 সেকেন্ড বা 25 সেকেন্ডের ভিতরে কেটে যাবে লাইনটা কেটে গেলে আপনারা আবার আমার যে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড এবং লিংক যেটা দিয়ে আপনারা প্রবেশ করেছেন সেটা দিয়ে আবার প্রবেশ করবেন। ঠিক আছে, তো আমরা এখানে এটা আমার সময় ছিল না। আচ্ছা যাক, আমরা তো সেকেন্ড পার্ট যেটা আছে সেটা শুরু করি। তো এখানে আর্থিক হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের পার্থক্য, এখন যে সব বিষয়গুলো আমরা পড়তেছি আস্তে আস্তে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর দিকে যাচ্ছি। তো এখানে আপনাদের এখন এই থিওরিটিক্যাল বিষয়গুলো সবারই একটু বোরিং লাগবে, এটা কিছু করার নেই। থিওরিটিক্যাল বিষয়গুলো একটু কষ্ট করে শুনতে হবে, আবার পরীক্ষাতে আসলে কষ্ট করে আপনার লিখতে হবে, কারণ থিওরি ছাড়া আপনি হিসাব বিজ্ঞান এত ভালো বুঝবেন না। শুধুমাত্র যে ম্যাথ করে গেলাম এরকম না, আমি যদি বেসিকটা না বুঝি তাহলে কিন্তু আমার দেখা যাবে যে অনেকগুলো বিষয় আমি ভালো মার্কস পেতে পারি, কিন্তু কেউ যদি আমাকে বলে যে এই বিষয়টা কোত্থেকে আসে এটা কিন্তু আমি তাকে বুঝাইতে পারবো না। তো সেই কারণে আমরা ভিত্তি যেটা আছে বা বেস যেটা আছে সেটা কিন্তু আমরা ক্লিয়ার করে নিচ্ছি। তো এই ভিত্তি বা বেস ক্লিয়ার করার জন্যই আজকে আমাদের এই যে প্রথম যে ইউনিট, এই প্রথম ইউনিটের এই থিওরিটিক্যাল এই আলোচনাগুলো। তো আসেন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের যে আলোচনা আর্থিক হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের যে পার্থক্য, এই আর্থিক হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের পার্থক্যটা আমরা শুরু করি। তো এখানে আমাদের পিজিডিএম এর যে বইটা আছে, সময় ছিল না, নাহলে আমি অন্য বই ঘেটে আমার এখানে আমি এই তথ্যটা খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারতাম। এই তথ্যটা মানে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে যে আর্থিক হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, এটা সম্পূর্ণ না, এখানে সবগুলো বিষয় আসেও নাই এবং আপনি পড়লেই বুঝবেন, কমপ্লিটও না। এই পার্থক্যগুলো এত সুন্দর করে এখানে দেওয়া নাই। তো আপনারা যারা অ্যাকাউন্টিং পড়ে আসছেন তারা এই পার্থক্যগুলো কালেক্ট করে নিতে হবে, অথবা আমি পরবর্তীতে যদি পারি, আমার কাছে আরো বই আছে, যদি পারা যায় আমি এটা দিয়ে দিব। তো এখানে আর্থিক হিসাব বিজ্ঞান যেটা আছে, আর্থিক হিসাব বিজ্ঞান আমরা একটু আগে পড়ে আসছি, এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল পার্ট, বা আমরা অ্যাকাউন্টিং বলতে এই আর্থিক হিসাব বিজ্ঞানটাকে বুঝি। আমরা সংজ্ঞা কিন্তু পড়ে আসছি একটু আগে আর্থিক হিসাব বিজ্ঞানের। ঠিক আছে, তো এখানে এটাই লেখা আছে, যদি আমরা আর্থিক হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যটা বলি,
যে এই আর্থিক হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য থাকে হচ্ছে হিসাব কাল শেষে প্রতিষ্ঠানের লাভ লোকসান নির্ধারণ করা এবং হিসাব কালের শেষ দিনে প্রতিষ্ঠানের সম্পত্তি এবং দায় দেনা মূল্যায়ন করা। মূল কথা হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্যই থাকে হচ্ছে প্রতিষ্ঠানের আয় ব্যয়, সম্পত্তি এবং দায়, এই তথ্যগুলা আপনার হিসাব কাল শেষে যারা এর সাথে বিভিন্ন পক্ষ আছে, অভ্যন্তরীণ বা বাহ্যিক ব্যবহারকারী যারা আছে, তাদের কাছে প্রতিবেদন আকারে উপস্থাপন করা। তো এটাই হচ্ছে আর্থিক বিবরণের মূল উদ্দেশ্য থাকে। আর ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য থাকে, আমরা কিন্তু একটু আগে সংজ্ঞাটা পড়ে আসছি, যে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান হচ্ছে যে হিসাব বিজ্ঞানের সেই শাখা যেখানে ব্যবস্থাপকদেরকে দৈনন্দিন সিদ্ধান্ত গ্রহণ এবং ভবিষ্যতের সিদ্ধান্ত গ্রহণ এবং অন্যান্য সিদ্ধান্ত গ্রহণের যে কাজগুলো আছে সেইখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করাই হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের কাজ। তো এখানে উদ্দেশ্য হিসেবে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের এখানে দেখেন লেখা আছে যে অভ্যন্তরীণ প্রশাসনের সাহায্যে বিভিন্ন প্রকারের তথ্য এবং উপাত্ত সরবরাহ করা। মূল কথা হচ্ছে যে আমরা ম্যানেজমেন্টকে যদি এখন প্রশাসন হিসেবে ধরি, যে যারা এখানে ডাইরেক্টর থাকে বা বোর্ড অফ ডাইরেক্টর যারা থাকে বা এখানে যারা জেনারেল ম্যানেজার আছে, তারাই সাধারণত প্রতিষ্ঠানটাকে পরিচালনা করে। তো তাদেরকে যদি আমরা প্রশাসন হিসাবে ধরি বা অ্যাডমিন হিসাবে ধরি, তো এইখানে এই অভ্যন্তরীণ এই অ্যাডমিন বা প্রশাসন, তাদেরকে আমরা ব্যবস্থাপনা বলি বা ব্যবস্থাপক বলি। তো তাদেরকে তথ্য বা উপাত্ত সরবরাহ করা এই ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের মূল কাজ। তাদেরকে তথ্য বা উপাত্ত দেওয়া, প্রয়োজনীয় তথ্য বা উপাত্ত দিয়ে তারা যাতে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, এটা সরবরাহ করা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য থাকে। এরপরে বিষয়বস্তু, আর্থিক হিসাব বিজ্ঞানের বিষয়বস্তুতে এখানে বার্ষিক এই যে মুনাফা নির্ণয় করা বা এখানে আর্থিক অবস্থা, দায় দেনা নির্ণয় করা, এইটা এখানে বিষয়বস্তু হিসাবে থাকে। আর ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের বিষয়বস্তু থাকে প্রতিষ্ঠানের যে কোনো অংশে এটা সীমাবদ্ধ হতে পারে। এবং এখানে আর্থিক হিসাব বিজ্ঞানটাতে আমরা দেখি যে প্রতিষ্ঠানের সার্বিক কার্যকলাপ এখানে অন্তর্ভুক্ত থাকে, যে এখানে সবগুলা সেক্টরেরই তথ্য এইখানে আর্থিক হিসাব বিজ্ঞানে আসে। কিন্তু ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের শুধুমাত্র অংশ বিশেষের অর্থ এখানে আসতে, মানে এখানে তথ্য আসতে পারে, বা অংশ বিশেষের যে কোনো প্রয়োজনীয় তথ্য ব্যবস্থাপককে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য এখানে সরবরাহ করা হতে পারে। তো এই কারণেই এখানে পুরা তথ্যের প্রয়োজন পড়ে না, কারণ ব্যবস্থাপক যেখানে সিদ্ধান্ত গ্রহণ করবে সেখানেই এখানে তথ্যের প্রয়োজন। যেমন এখানে একটা এক্সাম্পল হিসেবে আছে যে আমার নতুন যন্ত্রপাতি বসালে পুরাতন যন্ত্রপাতির জায়গায় আমার ব্যবসা প্রতিষ্ঠানের উৎপাদন বাড়বে কিনা বা আমার খরচ কমে আসবে কিনা, এই সিদ্ধান্ত গ্রহণ করার জন্য শুধুমাত্র প্রোডাকশন ডিপার্টমেন্টের আপনার যে ওল্ড যেই মেশিনারিজ গুলো আছে, সেই মেশিনারিজ গুলোর অবস্থা জেনে প্রোডাকশন ম্যানেজারকে প্রয়োজনীয় তথ্য দিতে বললেই আমার এখানে যে জেনারেল ম্যানেজার আছে প্রয়োজনীয় সিদ্ধান্ত সে নিতে পারবে যে এই প্রোডাকশন ডিপার্টমেন্টের এই পুরাতন যে যন্ত্রপাতি আছে সেটা সে রাখবে, মেরামত করবে, নাকি সেটা প্রতিস্থাপন করবে। তো এইভাবেই যে কোনো একটা অংশের তথ্য নিয়েও কিন্তু ব্যবস্থাপক সিদ্ধান্ত গ্রহণ করে। তো সেই কারণেই এখানে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের বিষয়বস্তু খুব লিমিটেড থাকে বা কিছু জায়গাতে এটা সীমাবদ্ধ থাকে। এরপর হচ্ছে প্রাথমিক ব্যবহারকারী যারা আছে, এখানে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের আমরা এখানে আর্থিক হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে যদি প্রথমে বলি যে আর্থিক হিসাব বিজ্ঞানের প্রাথমিক ব্যবহারকারী হচ্ছে এখানে প্রতিষ্ঠানের বাইরের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান। এটা আমরা সরাসরি দেখি যে আর্থিক হিসাব বিজ্ঞানের যে আমরা যে এই যে মুনাফা বা এই যে ইনকাম স্টেটমেন্ট যেটা আমরা প্রকাশ করি, এটা আমরা পত্রিকাতে পর্যন্ত প্রকাশ হতে দেখি। ভালো ভালো প্রতিষ্ঠানগুলা পত্রিকাতে তারা কিন্তু তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রকাশ করে, তাদের আয় ব্যয়, সম্পত্তি, দায় দেনা, এটা কিন্তু সবাই জানে। কারণ এখানে যারা বিনিয়োগকারী আছে বা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থাকতে পারে বা কর্তৃপক্ষ থাকতে পারে, তারা কিন্তু এই আর্থিক এই যে হিসাব বিজ্ঞান যেটা আছে এটার তথ্য থেকেই তারা তাদের প্রয়োজনীয় যে তথ্যগুলো সংগ্রহ করে থাকে। তো সেই কারণেই আমরা এখানে ব্যবহারকারী আর্থিক হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে বাইরের পক্ষকেই বেশি দেখে থাকে। কিন্তু এখানে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু ব্যবহারকারী অভ্যন্তরীণ যারা আছে তারাই হয়, কারণ এখানে অভ্যন্তরীণ যারা ব্যবস্থাপক তারাই কিন্তু এখানে এই ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের মূল ব্যবহারকারী। এরপর হচ্ছে এখানে বাধ্যবাধকতা যেটা আছে যে আর্থিক হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে সর্বজন গ্রাহ্য যে নীতি বা কোম্পানি আইন এবং সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ নীতি, এইগুলা দিয়েই কিন্তু এখানে আর্থিক হিসাব বিজ্ঞানের আমার যে আয় ব্যয় অথবা সম্পত্তি, দায় দেনা নির্ণয় করা, এই কাজটা করা হয়ে থাকে। এখানে কিন্তু এখানে নিজের চিন্তা বা সিদ্ধান্ত গ্রহণ করা বা এক্সপিরিয়েন্স থেকে কোনো কিছু করা, এইটা কিন্তু এখানে এত বাধ্যবাধকতা নাই। কিন্তু এখানে আমরা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে দেখি যে প্রত্যক্ষভাবে কোনো আইন দ্বারা এটা প্রভাবিত নয়। সেক্ষেত্রে ম্যানেজারের নিজস্ব চিন্তা চেতনা বা এক্সপিরিয়েন্সটা কিন্তু এখানে ম্যানেজার কাজে লাগাতে পারে, এখানে যেহেতু কোনো কিছু বাধ্যবাধকতা নেই। কিন্তু আর্থিক হিসাব বিজ্ঞানে কিন্তু এখানে মাস্ট
আপনাকে এই যে গ্যাপ যেটা আছে, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, এই নীতিগুলো অবশ্যই মানতে হবে যদি আপনি এখানে হিসাব রাখতে চান। যেমন আমরা এই যে এই নগদ ধারণা অথবা এখানে বকেয়া ধারণা, এই নীতিগুলা সম্পর্কে জানি, অথবা এখানে এই যে এই চলমান প্রতিষ্ঠান ধারণা, এই নীতিগুলা এখানে কিন্তু সর্বজন গ্রাহ্য নীতি। তো এটা কিন্তু আমি যখন হিসাব করি তখন কিন্তু এই চলমান প্রতিষ্ঠান ধারণা ওইটার উপর ভিত্তি করেই আমি প্রত্যেক বছর কিন্তু আমি প্রতিষ্ঠানের আয় ব্যয় এবং সম্পত্তি দায় দ্বারা নির্ণয় করি। তো চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট যে কোম্পানি বা চিরন্তন অস্তিত্ব, এটা একটা ধারণা। তো এইগুলা, অথবা ব্যবসা মালিকানা থেকে পৃথক, এটা একটা ধারণা। তো এইগুলা সবগুলো হচ্ছে এই নীতিগুলা। তো এই নীতিগুলা কিন্তু আপনার এখানে আর্থিক হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে অবশ্যই এখানে ফলো করতে হয়। এরপর হচ্ছে এখানে আচরণগত যে প্রথা আছে, আচরণগত প্রথার ক্ষেত্রে আমরা আর্থিক হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে দেখি যে আর্থিক প্রভাব পরিমাপ এবং প্রকাশই এখানে বিবেচ্য। যে এখানে মূলত আর্থিক যে বিষয়গুলো আছে এটার প্রভাবটা এখানে দেখা হয়, এবং সেটা কিভাবে এখানে ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলে এটা এখানে বিচার বিশ্লেষণ করা হয়। আর এখানে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে আমরা এখানে সাধারণত ব্যবস্থাপকদের প্রাত্যহিক যে কাজগুলো আছে, প্রতিদিনের যে দৈনন্দিন কাজ, সেইগুলোতে সাধারণত এই ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের বিষয়গুলো প্রভাব ফেলে থাকে। মানে প্রতিদিনের ব্যবস্থাপকের সিদ্ধান্ত গ্রহণের যে কাজগুলো আছে সেইগুলোতে সাধারণত এই ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান প্রভাব ফেলে। এরপর হচ্ছে সময় এবং মূল্যায়নের ভিত্তি। আর্থিক হিসাব বিজ্ঞানটা অতীতে যা ঘটে গেছে বা রেকর্ড আছে, এইটার সাথে এখানে আমরা প্রকৃত ব্যয়ের ভিত্তিতে এইটা ব্যবহার করে দেখা যায় এখানে রেকর্ড রাখা হয়, এবং এটা থেকেই আমি আয় ব্যয় এবং সম্পত্তি দায় দেনা বের করি। যে অতীতের আমার পুরো মাসের যে লেনদেন আর্থিক ঘটনাগুলো আছে সেটাকে আমি লেনদেন হিসেবে লিপিবদ্ধ করলাম, সেটা থেকে আমি খতিয়ান তৈরি করি, সেটা থেকে রেয়ামেল এবং সেটা থেকে আর্থিক বিবরণী। তো সেই কারণে এখানে সময় এবং মূল্যায়নের ভিত্তি যেটা আছে, এখানে অতীত ঘটনাটাকেই এখানে সময় এবং মূল্যায়নের ভিত্তি হিসাবে ধরা হয়। আর এইখানে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে সিদ্ধান্ত বর্তমানেরও হইতে পারে, ভবিষ্যতেরও হইতে পারে, কিন্তু ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের যে তথ্যগুলা সাধারণ ক্ষেত্রেই আমরা দেখে থাকি, এগুলা ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণ করার জন্য ম্যানেজমেন্ট সাধারণত বেশি ব্যবহার করে থাকে। তো সেই কারণে ভবিষ্যতের বিবেচ্য বিষয় এবং আর্থিক এবং বাহ্যিক এবং আকাঙ্ক্ষিত এখানে যেই বিষয়গুলো আছে এগুলো সবগুলোই এখানে আমরা দেখি যে ভবিষ্যতের কারণেই এখানে ব্যবহার করা থাকে। এবং সময়কাল এখানে সাধারণত 1 বছর হয়ে থাকে আর্থিক হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে। আমরা প্রত্যেকটা তথ্যই 1 বছর পর্যন্ত আমরা ব্যবহার হতে দেখি। আবার এখানে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে যে তথ্যগুলো সরবরাহ করা হয় সেগুলো কিন্তু খুব স্বল্প সময়ের জন্য হয়। যেমন ম্যানেজার একটা সিদ্ধান্ত গ্রহণ করবে, মিটিং এর ভিতরে এখানে সিদ্ধান্ত নিবে যে নতুন মেশিন বসাবে কিনা। তো এই সিদ্ধান্তটা নির্ভর করে হচ্ছে যারা এখানে টেকনিশিয়ান আছে অথবা যারা প্রোডাকশন ম্যানেজমেন্টের সাথে জড়িত, তারা এখানে তথ্য দিবে যে মেশিনের বর্তমান ফিটনেস কি। তারা যদি বলে যে এখানে যারা ইঞ্জিনিয়ার আছে তারা যদি বলে ওই মিটিং এর ভিতরে যে মেশিনটা এখনো আউটডেটেড হয়ে যায় না, এটাকে রাখা যায়, ওই তথ্যের উপরে কিন্তু এই 1 মিনিটের একটা তথ্যের উপরে কিন্তু ব্যবস্থাপক সিদ্ধান্ত নিবে যে নতুন মেশিন সে বসাবে না। আবার যদি ইঞ্জিনিয়ার সিদ্ধান্ত দেয় যে না মেশিনটা চেঞ্জ করলে ভালো, সেক্ষেত্রে ব্যবস্থাপক ওইখানেই পাশ করা নিতে পারে যে নতুন মেশিন আমরা কিনছি। ঠিক আছে, তো এইভাবেই এখানে ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে সময়কালটা আমরা দেখি যে এখানে কয়েক ঘন্টা ক্ষেত্রে এটা ব্যবহৃত হতে পারে, আবার এখানে কয়েক যুগ ধরেও এটা চলতে পারে। যেমন যে কোনো একটা ধারণা বা পরিকল্পনা এটা কয়েক যুগ ধরেও তথ্যের ভিত্তিতে এটা চলতে পারে। যেমন আমরা এখানে এই যে আমাদের যে সরকারি অর্থায়নে যে কাজগুলো হয়, যেমন আমাদের মেগা প্রজেক্টগুলা কাজগুলা কিন্তু অনেক দিন ধরে চলতে থাকে। যেমন আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই যে পদ্মা সেতু কিন্তু খুব দ্রুত সময়ে হয়ে গেছে। কিন্তু এরকম ধরেন যে আমরা যদি আগের এই ধরনের সেতু, ব্রিজ, কালভার্ট বা এখানে ফ্লাইওভারের নির্মাণের কথা বলি, এগুলা কিন্তু দেখা যায় যে অনেক ক্ষেত্রে শুরু করলে আগে যে অবস্থা ছিল যে এক সরকার শুরু করতো, আরেক সরকার এটা বন্ধ করে রাখতো, এরপরের বার যদি ওই সরকার আবার আসতে পারতো সেটা আবার শুরু করতো। তো এইভাবে 1 যুগ লেগে যাইতো কিন্তু একটা সিদ্ধান্ত নিতে বা এটা বাস্তবায়ন করতে। তো সেই ক্ষেত্রে এখানে ব্যবস্থাপকের এই যে হিসাব বিজ্ঞানের যে সিদ্ধান্তগুলো 1 যুগ ধরেও চলতে পারে। এরপর প্রতিবেদন, এখানে আমরা এই যে আর্থিক হিসাব বিজ্ঞানের সংক্ষিপ্ত প্রতিবেদন প্রকাশ করে, কিন্তু ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান এখানে বিশ্লেষণাত্মক বা এখানে ব্যাখ্যা সহ সবকিছু চুলচেরা বিশ্লেষণ করে এখানে প্রকাশ করতে হয়। কারণ এখানে ম্যানেজমেন্ট সিদ্ধান্ত গ্রহণ করবে যে এই বিষয়ে আর্থিক এখানে কোনো ধরনের সে ইনভেস্টমেন্টে সে জড়াবে কিনা, বা এখানে আর্থিক কোনো ধরনের সে এখানে ব্যয় করবে কিনা। এরপর হচ্ছে এখানে
এখানে আর্থিক হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে একুরেসি এখানে সবসময় থাকে, এবং এখানে আমরা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে একুরেসিটা এত 100% থাকে না, এটা সবাই বুঝেন, কারণ এখানে ম্যানেজাররা নিজের অভিজ্ঞতা, চিন্তা চেতনা এগুলো দিয়ে একটা অনুমান নির্ভর বা অ্যাপ্রক্সিমেট সে সিদ্ধান্ত সে গ্রহণ করে। তো এই হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের পার্থক্য। এরপরে যে টপিকটা আছে আমরা কস্ট অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর পার্থক্যটা আমরা পড়বো। এই যে কস্ট অ্যাকাউন্টিং যেটা আছে, এই কস্ট অ্যাকাউন্টিং এর আপনার অনেকগুলা বিষয় কিন্তু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ আসে। যে কস্ট অ্যাকাউন্টিং এর মানে জিস্ট পার্ট গুলা নিয়েই আপনার ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানটা সাধারণত ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। তো সেই কারণে এখানে আমরা এটাকে একটা আরেকটার পরিপূরক হিসেবে আমরা বলতে পারি যে এখানে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা কস্ট অ্যাকাউন্টিং এর পরিপূরক। হ্যাঁ, একটা আরেকটার সাথে মানে জড়িত, একটা আরেকটার থেকে তথ্য সরবরাহ বা তথ্য আদান প্রদান করে থাকে। তো এখানে আমরা যেটা পার্থক্য আছে, এই পার্থক্যগুলো আপনাদের বই থেকে আমি জাস্ট ছবি তুলে এখানে দিয়েছি। তো এখানে প্রথম যেটা আছে উদ্দেশ্য, যেটা যে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান বা কস্ট অ্যাকাউন্টিং এর এখানে উদ্দেশ্য থাকে হচ্ছে উৎপাদন ব্যয় নির্ধারণ ও নিয়ন্ত্রণ। এটাই হচ্ছে আপনার উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের মূল কাজ, যে উৎপাদন ব্যয়টা নির্ধারণ করা এবং সেটাকে নিয়ন্ত্রণ করা। ধরেন যে উৎপাদন ব্যয় যেটা আমার এখানে যে কোনো একটা প্রতিষ্ঠান বাই অর আপনার ধরেন যে প্রডিউস সিদ্ধান্ত নিতে যাচ্ছে, যে সে হয় বাইরে থেকে জিনিসটা কিনে আনবে অথবা সে নিজে এটা প্রডিউস করবে। তো প্রডিউস করতে গেলে এটাতে কত ব্যয় পড়বে, অথবা বাইরে থেকে কিনতে গেলে এটাতে কত টাকা তাদেরকে খরচ করতে হবে ক্রয় বাবদ। তো এটার ভিতরে পার্থক্য করার জন্য কিন্তু এখানে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান এখানে ওই প্রোডাক্টের উৎপাদন ব্যয়টা বা পার ইউনিট প্রোডাকশন কস্টটা এখানে ক্যালকুলেশন করে বের করে, এবং এই বের করার পরে এখানে এটাতে কিছু ব্যয় নিয়ন্ত্রণ করে এটা ভিতরেই উৎপাদন করা যাবে কিনা সেই সিদ্ধান্তটা তারা নেয়। আর যদি এটা ভিতরে উৎপাদন করা না যায়, এটাকে বাইরে থেকে কিনে আনতে হয়। তো এইভাবেই আমরা এখানে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান যেটা আছে, যে ব্যয় নিয়ন্ত্রণ অথবা এখানে ব্যয় নির্ধারণ, এই দুইটা কাজ সাধারণত উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান করে থাকে। আর ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য আমরা একটু আগেও পড়ে আসছি, যে ব্যবস্থাপকদের সিদ্ধান্ত গ্রহণ এবং পরিকল্পনা প্রণয়নে সাধারণত এটা সহযোগিতা করে থাকে। যে ব্যবস্থাপকদের ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণ এবং পরিকল্পনা প্রণয়নে এই ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানটা সহযোগিতা করে থাকে। এরপরে যেটা আছে কার্যাবলী, যে আমরা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান আর উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে আমরা ব্যয় লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, বন্টন, একত্রীকরণ এবং প্রতিবেদন প্রকাশ করা, এটা উৎপাদন ব্যয় আর এই কস্ট অ্যাকাউন্টিং বা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের মূল কাজ। তো এখানে আপনারা কস্ট অ্যাকাউন্টিং যখন করবেন, কস্ট অ্যাকাউন্টিং এর অঙ্কে আপনারা দেখবেন যে এখানে আমাদের প্রাইমারি কস্ট যেটা আছে, আমরা প্রাইমারি কস্টের বা মুখ্য ব্যয়ের ভিতরে আমরা এখানে প্রত্যক্ষ কাঁচামাল অথবা প্রত্যক্ষ মজুরি বা প্রত্যক্ষ যে অন্যান্য যে ব্যয়গুলো হয়, এইগুলা এখানে লিপিবদ্ধ করা হয়, এবং সেগুলাকে আমরা ওই যে প্রত্যক্ষ ব্যয় কোনগুলো আসবে, অথবা এইগুলা ছাড়াও এখানে আমরা যখন এই কস্ট অ্যাকাউন্টিং এর অঙ্কগুলা করতে যাই, আমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট থাকে অথবা মার্কেটিং এন্ড সেলিং কস্ট থাকে। তো অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টে কোন কোন বিষয়গুলো যাবে, এগুলাকে এই অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টের ভিতরে ফেলতে হয়, এটাকে আমরা বলি হচ্ছে শ্রেণীভুক্তকরণ। অথবা এখানে মার্কেটিং এবং সেলিং এক্সপেন্স হিসেবে কোন কোন খরচগুলো যাবে, ওইগুলাকে মার্কেটিং এবং সেলিং এক্সপেন্সে দিতে হয়। তো এটাকে আমরা বলি হচ্ছে শ্রেণীভুক্তকরণ। তো ব্যয়গুলা প্রথমে লিপিবদ্ধ করতে হয়, পরে শ্রেণীভুক্ত করতে হয়, এবং সেইগুলা এই নির্দিষ্ট হারে, ধরেন যে একটা ব্যয় আরেকটার উপর নির্ভর করতে পারে, তো সেই অনুযায়ী এটাকে বন্টন করতে হয়, একত্রিত করতে হয়, এবং এটা থেকেই আমরা প্রতিবেদন আকারে আমরা যে কোনো একটা বিষয়ের উৎপাদন ব্যয় বা যে কোনো একটা প্রোডাক্টের আমরা চুলচেরা বিশ্লেষণ করে সেটার প্রোডাকশন কস্ট কত পড়বে সেটা কিন্তু বের করে ফেলতে পারি। আর এখানে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের কার্যাবলী হচ্ছে ব্যয়টা বিশ্লেষণ করে। এখানে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান শুধুমাত্র সিদ্ধান্ত নিবে, তারা এখানে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের সব কিছু এখানে ধরেন যে হিসাব করে করে ধরে ধরে এখানে বের করবে না। এখানে ব্যবস্থাপকের কাছে এখানে শুধু প্রতিবেদন থাকবে, এখানে উৎপাদন করতে কত টাকা লাগবে আর বাইরে থেকে কিনতে কত টাকা লাগবে, এক্সপোর্ট ইম্পোর্ট করতে কত টাকা লাগবে বা লোকাল মার্কেট থেকে কিনলে কত টাকা লাগবে। তো তিনটার পার্থক্য ব্যবস্থাপক দেখে সে সিদ্ধান্ত নিবে, এবং সে এখানে চাইলে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের যে ব্যয়টা বের করা হয়েছে সেটা অ্যাকুরেট আছে কিনা বা কোনো জায়গাতে ব্যয় কমানো যায় কিনা সেটা সে এখানে ক্রস চেক করতে পারে। ওইটা থেকে সে এখানে ব্যয় বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিবে যে এটাকে সে প্রডিউস করবে নাকি এটা সে বাইরে থেকে কিনে আনবে। এই সিদ্ধান্তটা সাধারণত এই ব্যয় বিশ্লেষণ করে ম্যানেজার নিয়ে থাকে। এটা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের কাজ। এরপর হচ্ছে ব্যবহারকারী। তো আমরা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের ব্যবহারকারী বহিঃস্থ এবং অভ্যন্তরীণ দুইটাই হতে পারে, কিন্তু
ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের ব্যবহারকারী কিন্তু অভ্যন্তরীণ, কারণ এখানে ম্যানেজাররা এখানে এটা ব্যবহার করে থাকে। তারপরে আচ্ছা, আমি কি আছি আপনাদের সাথে? হ্যালো, জি আছেন স্যার। আচ্ছা জি ঠিক আছে, বুঝা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে। না ওই আমার স্যার আসছেন স্যার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। না আমার এখানে এই যে ইন্টারনেট কানেকশন ইজ অফ লেখা আসছে, তো এই কারণে জিজ্ঞেস করলাম। আচ্ছা ঠিক আছে, থাকলে তো সবাই ভালো। এরপরে হচ্ছে আমরা এখানে এই যে বিষয়গুলো আছে এখানে আমরা আর এত বিস্তারিত যাব না, আস্তে আস্তে আপনাদের শেষ করে নিয়ে আসতে হবে, কারণ আপনাদের অন্য ক্লাসও আছে। তো আমরা এখানে এই বিষয়গুলো আপনারা একটু পড়ে নেবেন। তারপরে আমি একটু দেখাই দিই, এখানে প্রতিবেদন প্রস্তুত, এখানে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময়ান্তরে বা নিয়মিতভাবে এখানে প্রতিবেদন প্রস্তুত করতে হয়। আর এখানে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে যখন দরকার তখনই এখানে এটা প্রস্তুত করা হয়, মানে ইনস্ট্যান্ট আমরা এটাকে এখানে। আচ্ছা, এখানে কাজী মুসাদ্দেক, আপনি কি কোনো কিছু বলতে যাচ্ছেন? কাজী মুসাদ্দেক? আচ্ছা আচ্ছা, দাঁড়ান আমি আপনাকে আনমিউট করে দিচ্ছি। হ্যাঁ বলেন কাজী মুসাদ্দেক। ক্লাস শেষে আমি কিছু বলতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসটা শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ এটা আমি টেনে দেই, আর 4-5 মিনিট পরে আমার ক্লাসটা আমি মোটামুটি শেষ করে ফেলতে পারবো, তখন আপনি বলেন। আমি যদি আপনার পিছনে কোনো কোশ্চেন থাকে আমি স্লাইড দিয়ে আপনাকে সহযোগিতা করতে পারবো। তো আমি এটাকে শেষ করি, নাহলে দেখা যাবে যে আমরা শেষ করতে পারবো না। এরপর যেটা আছে, আমরা এখানে এই যে প্রতিবেদন প্রস্তুতকরণ এটা বললাম। এরপর হচ্ছে ব্যবহৃত নীতি, এই যে এখানে চলে আসে যে এখানে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানে এবং আর্থিক হিসাব বিজ্ঞানে সর্বজন গ্রাহ্য যে নীতিগুলো আছে সেটাই ব্যবহার করা হয়, কিন্তু এখানে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানে কিন্তু এই সর্বজন গ্রাহ্য কোনো নীতি ফলো করা হয় না। এখানে পরিস্থিতি অনুযায়ী প্রাসঙ্গিক যে নীতিগুলা ম্যানেজার ভালো মনে করে সেটাই ম্যানেজার নিয়ে থাকে। এরপরে যেটা আছে এখানে জড়িত ব্যবস্থাপক, এখানে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে উচ্চ এবং মধ্য স্তরের যারা এখানে ম্যানেজার আছে তারা এখানে জড়িত থাকে। আর এখানে কেবলমাত্র ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে উপরের লেভেলের যারা আছে, উচ্চ স্তরের যারা ম্যানেজার আছে তারাই এখানে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের তথ্যগুলো ব্যবহার করে থাকে, কারণ এখানে তাদের সিদ্ধান্ত গ্রহণের বিষয়টা আসে। কারণ এখানে উপরের লেভেল ছাড়া এখানে সিদ্ধান্ত গ্রহণ নিচের লেভেলে যারা আছে তারা করতে পারে না। নিচের লেভেলেরা তথ্য দিতে পারে, উপরের লেভেলে যারা আছে ম্যানেজার, টপ লেভেল ম্যানেজার, তারা সেই তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। তো সেই কারণেই এখানে বলা আছে যে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের সাথে জড়িত যারা তারা হচ্ছে উপরের লেভেলের এখানে যারা ব্যবস্থাপক তারা। এরপরে হিসাব পদ্ধতি, আমরা উৎপাদন ব্যয় হিসাব পদ্ধতিতে সাধারণত দুতরফা দাখিলা পদ্ধতি ব্যবহৃত হতে দেখি। আর এখানে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানে কোনো পদ্ধতি আসলে এখানে ব্যবহৃত হয় না, যে কোনো পদ্ধতি এখানে ব্যবহার করা যায়, যে এখানে কোনো ধরাবাধা নেই। এরপর বিশ্বাসযোগ্যতা, আমরা এখানে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানে এখানে বিশ্বাসযোগ্যতা আছে। আমরা এখানে যেহেতু প্রকৃত লেনদেন লিপিবদ্ধ করে এটা থেকে প্রতিবেদন তৈরি করা হয়, এটা তুলনামূলক আমরা বলি যে এটা বস্তুনিষ্ঠ এবং বিশ্বাসযোগ্য। কিন্তু এখানে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে এখানে যেহেতু ম্যানেজার নিজের চিন্তা চেতনা অথবা তার এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে সে সিদ্ধান্ত গ্রহণ করে, তো সেই কারণে এখানে বস্তুনিষ্ঠতা বা মানুষের বিশ্বাসযোগ্যতা একটু কম থাকে। কারণ আমি যেটা বিশ্বাস করি সেটা আপনি নাও বিশ্বাস করতে পারেন, কারণ আমার কাছে যে তথ্য আছে সেটার উপর ভিত্তি করে আমি একটা জিনিস সম্পর্কে রাইট অর রং আমি এই বিশ্বাসটা আমার ভিতরে নেই। কিন্তু আপনার কাছে সেই তথ্যটা না থাকলে আপনার কাছে মনে হবে যে উনি যে সিদ্ধান্তটা নিয়েছে এটা উনি সঠিক নেন নাই, কিন্তু আপনার কাছে কিন্তু সেই তথ্যটা নেই যেই তথ্যটা আমার কাছে আছে, যেটার কারণে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। তো সেই কারণেই অনেকের কাছে এটা বস্তুনিষ্ঠতা থাকতেও পারে, আবার অনেকের কাছে নাও থাকতে পারে। তো এই কারণে আপনার এই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের ভিতরে এই মূল পার্থক্যগুলো আমরা দেখে থাকি। তো এরপরে আমরা চলে যাব আজকের লাস্ট টপিক, সেটা হচ্ছে আপনাদের বইয়ের এটা এই ইউনিট 1 এর সেকেন্ড পার্টের লাস্ট টপিক, যে বাংলাদেশে পেশাদার হিসাববিদদের এখানে প্রতিষ্ঠান যেগুলো আছে এটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে খুব সহজ এটা যে আমরা বাংলাদেশে এই যে আমরা এই চার্টার্ড অ্যাকাউন্টেন্টের নাম শুনে থাকি অথবা কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টের নাম শুনে থাকি। তো বাংলাদেশে আমরা যে এই যে হিসাব বিজ্ঞানের যে চর্চা বা এই যে হিসাব শাস্ত্রের আপনার শুদ্ধতা যাচাই করার যে প্রতিষ্ঠান বা যারা এখানে সার্টিফাইড, যারা এই নিয়ম নীতিগুলো সবচেয়ে ভালো জানে, যারা যে কোনো প্রতিষ্ঠানে হিসাব নিরীক্ষা করে দিতে পারে, তারা সাধারণত এই দুইটা প্রতিষ্ঠান থেকেই তারা মানে স্টুডেন্ট হিসাবে
তাদের যে লার্নিংটা সেটা নিয়ে থাকে এবং এখান থেকে তাদেরকে সার্টিফিকেশন দেওয়া হয় যে তারা যে কোনো প্রতিষ্ঠানে যে তারা ওই প্রতিষ্ঠানের হিসাবগুলা নিরীক্ষা বা শুদ্ধতাটা তারা যাচাই করতে পারবে। এই সার্টিফিকেটগুলো সাধারণত এই দুইটা প্রতিষ্ঠান আমাদের বাংলাদেশের ক্ষেত্রে দিয়ে থাকে। তো আমরা বাংলাদেশের ক্ষেত্রে আমরা সাধারণত এই অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে দুই ধরনের পেশাজীবী হিসাববিদদের আমরা সাধারণত দেখে থাকি। প্রথম যেটা আছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখে থাকি এবং কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। এই দুই ধরনের আপনার এই পেশাজীবী হিসাববিদ যারা আছে তাদেরকে আমরা দেখে থাকি। তো এখানে এই দুই ধরনের পেশাজীবী যারা আছে তারা যথাক্রমে এখানে দুইটা ইনস্টিটিউট থেকে তারা সনদ পায়। যেমন এখানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা আছে তারা একটা ইনস্টিটিউট যেটা আমরা বলি হচ্ছে দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ বা ICAB, এটা থেকে তারা পড়ালেখা করে 4 বছর এখানে পড়ালেখা করে পরীক্ষা পাশ করে পার্ট 1 পার্ট 2 এবং ফাইনাল এক্সাম পাশ করার পরে 4 বছর পরে যদি রেগুলার সে সবগুলা বিষয়ে পাশ করে যেতে পারে তাইলে এই আপনার ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট থেকে তাকে এই CA হোল্ডার হিসাবে তাকে একটা সার্টিফিকেট দেওয়া হয়। মানে সে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসাবে একটা সনদ, সে যদি এখানে 4 বছর সে পড়াশোনা করে সবগুলা পার্ট সে পাশ করে কমপ্লিট করে সে যদি এখানে যেতে পারে 4 বছর ফাইনাল পর্যন্ত সে যদি কমপ্লিট করে তখন তাকে এই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সনদটা এই ইনস্টিটিউশন দিয়ে থাকে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ বা ICAB। আর এখানে কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টও আপনারা শুনে থাকবেন, আশেপাশে অনেকেই আপনাদের এখানে বলে থাকে যে আমি কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট হিসাবে আমি একটা কোর্স কমপ্লিট করছি বা আমি সার্টিফাইড কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। তো এটাও সে অনেক সময় বলে থাকবে। তো এটাও আমাদের বাংলাদেশে প্রচলিত আছে। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যেমন আছে, আমাদের কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টও বাংলাদেশে আছে এবং এই যে ডিগ্রিটা এটা দিয়ে থাকে দি ইনস্টিটিউট অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ, অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, এই ICAB। এই প্রতিষ্ঠানটা এই কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টের যারা এখানে সদস্য হয় বা এখানে যারা পড়াশোনা করে এটা পাশ করতে পারে তাদেরকে এই সনদটা সাধারণত দিয়ে থাকে। তো আমরা এখানে এটা সম্পর্কে এখন একটু বিস্তারিত জানবো যে এখানে দি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ বা এই যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা ICAB যেটা আছে এটা নিয়ে আমরা একটু বিস্তারিত পড়াশোনা করি যে তারা কবে প্রতিষ্ঠিত হয়েছে বা তাদের কাছ থেকে আপনি কিভাবে সার্টিফিকেট পেতে পারেন। বা এখানে দুই ধরনের সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট আছে, এই যে SCA একটা আছে আবার FCA একটা আছে। তো SCA যেটা আছে অ্যাসোসিয়েট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আর FCA যেটা আছে ফেলো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তো আমি এই যে অ্যাসোসিয়েট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কিভাবে হইতে পারবো আর ফেলো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কিভাবে হইতে পারবো, তো এটা নিয়ে আপনাদের বইয়ে যেটা বলা আছে সেটাই আমি এখানে তুলে দিয়েছি। তো এখানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ বা ICAB যেটা, এটা 1973 সালে দি বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অধ্যাদেশ যেটা আছে এটা দ্বারা প্রেসিডেন্সিয়াল অর্ডার দ্বারা অর্ডার নং 2/1973 দ্বারা এটা আপনার প্রথম প্রতিষ্ঠিত হয়। 1973 সালে দি বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অধ্যাদেশ দ্বারা বাংলাদেশের এই যে ICAB এই প্রতিষ্ঠানটা প্রথম প্রতিষ্ঠিত হয়। এবং এখানে তারা সাধারণত দুই ধরনের সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট তারা তৈরি করে থাকে। প্রথম যেটা আছে তারা SCA হোল্ডার তারা এখানে তৈরি করে থাকে এবং FCA হোল্ডার যারা আছে তাদেরকেও তারা সাধারণত মনোনয়ন দিয়ে থাকে। তো SCA যারা আছে, SCA বা অ্যাসোসিয়েট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা আছে তারা হচ্ছে এই ইনস্টিটিউটে তারা সবগুলা পরীক্ষা পাশ করে। একটু আগে যেটা আমি বলেছি যে 4 বছর আপনাকে এখানে পড়াশোনা করে আপনার পার্ট 1 পার্ট 2 এবং ফাইনাল পাশ করার পরে আপনি এখানে 3 বছর অভিজ্ঞতা সম্পন্ন হিসাববিদ হিসাবে এই ইনস্টিটিউটে আপনি 3 বছর যখন এখানে আপনি ধরেন যে পাশ করার পরে 3 বছর এখানে কাজ করতে হবে। 3 বছর আপনি কাজ করে এখানে অভিজ্ঞতা বা তাদের সদস্য হিসেবে আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাব যখন আপনি নিরীক্ষা করে দিবেন তখন আপনাকে তারা 3 বছর পরে অ্যাসোসিয়েট সদস্য হিসেবে আপনাকে সার্টিফাইড করবে। তো আপনি তখন SCA লিখতে পারবেন যে আপনি অ্যাসোসিয়েট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তো অ্যাসোসিয়েট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হইলে তখন আপনি নিজে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম খুলতে পারবেন। ঠিক আছে, ফার্ম খুলে আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্টের আপনার অধীনে লোক নিয়োগ করে আপনি ধরেন যে এই অডিটের কাজগুলো করতে পারবেন। এরপর যেটা আছে FCA, যে ফেলো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা আছে, কোন অ্যাসোসিয়েট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যখন 5 বছর অভিজ্ঞতা। সরি, ক্লাস টাইম শেষ হয়ে যাচ্ছে না, ম্যাম ঢুকবে না? হ্যাঁ আমি শেষ করে দিচ্ছি। তো এখানে এই যে অ্যাসোসিয়েট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা আছে 5 বছর অভিজ্ঞতা অর্জন করার পর নির্দিষ্ট ফি প্রদান করে এখানে ফেলো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তারা হইতে পারে। তো
তো এই অ্যাসোসিয়েট এবং এবং এই ফেলো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এই দুই ধরনের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সাধারণত আমরা বাংলাদেশে দেখে থাকি। তো এখানে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের পাশাপাশি আমাদের এখানে দি ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, তারাও এখানে এই সেম আইসিএবি এর মতোই আপনার এখানে আইসিএমএবিও, তারাও দুই ধরনের এখানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এখানে এই সিএমএবি যারা এখানে অ্যাকাউন্টেন্ট আছে তাদেরকে এখানে সার্টিফাইড করে থাকে। তো এখানেও দুই ধরনের সদস্য থাকে, এখানে অ্যাসোসিয়েট, এখানে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, এবং এখানে আরেকটা হচ্ছে এখানে ফেলো কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। এই দুই ধরনের সদস্য তারাও এখানে দিয়ে থাকে। তো প্রথমে যেটা আছে এসইএম এ যেটা আছে অ্যাসোসিয়েট কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, এটা সাধারণত এখানে আপনি যখন এখানে কোর্স করার পরে তাদের এইখানে আপনি পাস করবেন, পাস করলেই এখানে ইনস্টিটিউশনে আপনার নামটা তারা রেজিস্ট্রি করে রাখবে। তো এই রেজিস্ট্রি করলেই আপনি ওইখানে অ্যাসোসিয়েট কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনি সদস্যভুক্ত হয়ে গেলেন, এবং এই অ্যাসোসিয়েট কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনি ওই ইনস্টিটিউটে 5 বছর সদস্য থাকলে আপনাকে তারা ফেলো কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট হিসেবে অ্যাকসেপ্ট করে নেবে। তো এইভাবে আপনি এই দুইটা প্রতিষ্ঠান থেকে আপনার অ্যাকাউন্টিং রিলেটেড আপনার যে সার্টিফিকেশন, বা আপনি যদি চান অ্যাকাউন্টিং আরো উচ্চতর ডিগ্রি নিতে, আপনি ওখান থেকে কিন্তু এই ডিগ্রিগুলো নিতে পারবেন। এবং বাংলাদেশে ইয়ার কথা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু এই কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যেটা আছে, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট আপনি একদম ফর্মালি বাংলাদেশে এটার কোনো কাজ এখনো শুরু হয়নি। এই যে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর মূল কাজই হচ্ছে এই যে কস্ট অ্যাকাউন্টিং এর যে উৎপাদন ব্যয় যেটা আছে, এই উৎপাদন ব্যয়টার এখানে নিরীক্ষা করা। কিন্তু বাংলাদেশে এই উৎপাদন ব্যয় নিরীক্ষার কাজ এখনো শুরু হয় নাই। এটা ইন্ডিয়াতে আছে, আমেরিকার বিভিন্ন আমেরিকা ইউরোপের দেশগুলোতে এটা হয় যে কস্ট অ্যাকাউন্টিং এর যে উৎপাদন ব্যয়টা তারা বের করে, এটারও অডিট হয়। তো এটা বাংলাদেশে সাধারণত এখনো হয় নাই। তো সেই কারণে আইসিএমএবি যারা পড়ে তারা এখনো প্রাতিষ্ঠানিকভাবে তাদের এই অডিটিং এর কাজটা করতে পারে না। শুধুমাত্র যারা সিএ হোল্ডার আছে তারাই শুধুমাত্র অডিটিং এর কাজটা করতে পারে। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। তো আমরা আজকের আলোচনা এখানেই শেষ করবো, যেহেতু আপনাদের নেক্সট ক্লাস শুরু হয়ে যাবে। তো কারোর যদি কোনো কোশ্চেন থাকে আমরা 1 মিনিটের ভিতরে সেটা শুনে আমরা শেষ করে দিব। হ্যাঁ বলেন, মুসাদ্দেক বলতে যাচ্ছিলেন। আমাদের ক্লাস শেষ, আপনারা চাইলে যাদের কোশ্চেন নাই তারা চলে যেতে পারেন। হ্যাঁ কাজী মুসাদ্দেক দাঁড়ান, আপনাকে আমি মিট করে আনমিট করছি। হ্যাঁ আপনি একটু ক্লিক করেন, আপনার এই যে মাউস ইয়ার যেটা আছে, মাইক যেটা আছে, মাইকটাতে ক্লিক করলেই সেটা আনমিট হবে। ভিডিও না, আপনি মাইকে ক্লিক করেন। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। স্যার আমাদের লার্নার গাইডস অনুসারে আমাদের পরীক্ষা হবে ফেব্রুয়ারিতে, আচ্ছা আমাদের পিজিডিএম সেকেন্ড লেভেল। আর আমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে 1 জানুয়ারি 2021। সেক্ষেত্রে স্যার আপনি যদি অ্যাসাইনমেন্ট ধরে ধরে ওই কোয়েশ্চেন গুলোর সম্বন্ধে আমাদেরকে আইডিয়া দিতেন স্যার, ভালো হয় না? আচ্ছা অ্যাসাইনমেন্ট ধরে ধরে না, অ্যাসাইনমেন্টের যে কাজগুলো আছে, অ্যাসাইনমেন্ট তাহলে এক কাজ করতে হবে, আপনি গ্রুপে অ্যাসাইনমেন্টের যে কাজগুলো আছে, আমাদের গ্রুপে অ্যাসাইনমেন্টের কাজগুলো আপনি কি কি আছে এটা আপনাদের ভিতর থেকে যে কোনো একজন লিডার হন, লিডার হইলে আপনার অ্যাসাইনমেন্টের কাজগুলা, ধরেন আপনাদের বইয়ে কি অ্যাসাইনমেন্টের সবগুলো কাজ দেওয়া থাকে? বইয়ে তো দেওয়া থাকে না, আপনাদের ইয়া থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় না, আমাদের লার্নার গাইড বা 1992 যে লেভেলের ওইখানে পিজিডিএম এর এড করা আছে, আমাদের কি কি অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে দেওয়া আছে। আচ্ছা তাহলে ওইটা লার্নার গাইডটা, আচ্ছা ওই লার্নার গাইড থেকে আপনার যে ধরেন যে অ্যাসাইনমেন্টের যে বিষয়গুলো আপনি বুঝেন না, ঠিক আছে, সবগুলো ধরেন যে আমি ধরে ধরে পড়াইতে পারবো। এখন ধরেন আমি আজকে যে ক্লাসটা পড়াইলাম, আমার কাছে ধরেন যে সেই লার্নার গাইডটা নাই। তো আপনাদের ক্ষেত্রে যদি সহযোগিতা হয় যে অ্যাসাইনমেন্ট ধরে ধরে পড়াইলে, তা আপনারা এক কাজ করতে পারেন যে আজকে ক্লাস যেহেতু শেষ হয়েছে, আজকে সবগুলা ক্লাস আপনারা শেষ করেন, শেষ করে আমাকে পার্সোনালি আপনি এই যে এই অ্যাসাইনমেন্ট গাইড যেটা আছে, আমার এই যে এই শান্তনু হাসান এই নামেই আছে, আপনি আমাকে পাবেন। এই যে আমি তো আপনাদের গ্রুপে মেসেজ দেই, আপনি ক্লিক করে আমার মেসেজ বক্সে
আপনি এই ছবিটা তুলে আমাদের দিয়ে দিবেন যে স্যার নেক্সট ক্লাসে এইগুলোর উপরে আলোচনা করলে আমাদের অ্যাসাইনমেন্টও কমপ্লিট হয় এবং টপিকগুলো শেষ হয়ে যাবে। ঠিক আছে, ওইভাবে আপনারা আমার দিয়ে দিতে পারেন। বুঝছেন আপনি? ওকে স্যার। হ্যাঁ, ঠিক আপনি আছে। অ্যাসাইনমেন্টের বিষয়টাই জি স্যার। আমার কাছে এটা নাই, আপনাদের লার্নার গাইডটা আমার কাছে নাই। তো এই অ্যাসাইনমেন্টে কি কি করা লাগবে সেটা আমি জানি না। তো সেই কারণে আপনার অ্যাসাইনমেন্টের সহযোগিতা করতে পারলে আমারও ভালো। আমার তো ধরেন যে আমি সব টপিকই পড়াচ্ছি, যদি আপনার অ্যাসাইনমেন্টটা কভার হয়ে যায় তাহলে আপনাদের সুবিধা হয়। তো সেই ক্ষেত্রে আমি ওইটাকে আগে ফোকাস রাখবো, ওইগুলো পড়ানোর পরে যদি সময় পাই বাকিগুলো আমি পড়াবো, ওইটা হলে আপনাদের বেস্ট হয়। তো সেই ক্ষেত্রে আপনি মেসেঞ্জারে আমাকে, আমি পার্সোনালি নক করে না, আপনাকে আমি অ্যাড করে দিব, আপনি আমার মেসেঞ্জারে ছবিগুলো দিয়ে দিবেন যে স্যার এইটা নেক্সট ক্লাসে পড়াইলে আমার সুবিধা হয় বা আমাদের সুবিধা হয়। ঠিক আছে? ওকে স্যার, ক্লিয়ার। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে এখানে আমি শেষ করি। আপনারা জি স্যার। ম্যাডামের ক্লাসে অংশগ্রহণ করুন।